এ শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। আমাদের প্রথম সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়, তাই না? যেমন প্রথম স্লেট পেন্সিলে অ লেখা, কিংবা প্রথম দিন স্কুলে যাওয়া, বা প্রথম দিন কলেজে যাওয়া, কিংবা আমাদের প্রথম প্রেম। সব কিছুই আমাদের কাছে খুব স্পেশাল হয়। কিন্তু আমাদের এই প্রথম সব কিছু খুব ইমপারফেক্ট হয়, পুরোপুরি পারফেক্ট হয় না। তার জন্য আমরা আমাদের এই প্রথম সব কিছুকে অতীতে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এই প্রথম সব কিছুকে ইগনোর করতে চাই, অবহেলা করতে চাই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের সেই অতীত আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে একেবারে মিশে আছে। আমাদের এই ভবিষ্যতের সাথে এই অতীতের কোথাও গিয়ে একটা মিল রয়েছে। আজ আমরা যে গল্পটি পড়ব, সেই গল্পের যে মুখ্য চরিত্র, সেও নিজের অতীতকে ক্রমশ ভুলে যেতে চেয়ে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে। কিন্তু ভবিষ্যতে গিয়েও সে আবার তার অতীতের সঙ্গে মুখোমুখি হচ্ছে। চলো সেটাই আমরা দেখে নিই আমাদের গল্পে। আমাদের আজকের গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। প্রথমেই আমরা আর.কে. নারায়ণ সম্পর্কে কিছু জেনে নিই। আর.কে. নারায়ণের ফুল নেম হলো রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এটি আর.কে. নারায়ণের ফুল নেম। এটি তোমরা একটু মনে রাখার চেষ্টা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 10 অক্টোবর 1906, 1906 সালের 10ই অক্টোবর। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ম্যাড্রাস প্রেসিডেন্সি। তার বাবার নাম আর.ভি. কৃষ্ণস্বামী আইয়ার, যিনি মাইসোরের একটি স্কুলে শিক্ষকতা করতেন, স্কুল টিচার অ্যাট মাইসোর। তার মায়ের নাম হলো গনা আইয়ার। আচ্ছা, এই স্পেলিং এবং এর যে উচ্চারণটা, এটা তোমরা একটু মাথায় রেখো। গনা আইয়ার। হি ডায়েড অন 13th মে 2001, 2001 সালের 13ই মে তিনি মৃত্যুবরণ করেন। এরপর তিনি কোথায় পড়াশোনা করেছিলেন আমরা সেটা একটু জেনে নিই। প্রথম তিনি ফার্স্ট অ্যাডমিটেড অ্যাট মাইসোর স্কুল। প্রথমে তিনি মাইসোরের একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। মূলত তার বাবা যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলেই তাকে ভর্তি করা হয়। তারপর দেন ম্যাড্রাস খ্রিশ্চান কলেজ এইচএস, তারপর ম্যাড্রাসের খ্রিশ্চান কলেজ এইচএস স্কুলে তিনি তার শিক্ষা জীবন কন্টিনিউ করেন, বা তিনি পরে গিয়ে ভর্তি হন সেই স্কুলে। দেন হি গ্র্যাজুয়েটেড ফ্রম মহারাজ কলেজ মাইসোর। মাইসোরের মহারাজ কলেজ থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপর আমরা আর.কে. নারায়ণের কিছু বিখ্যাত লেখা সম্পর্কে জানব। তার সারা জীবনব্যাপী তিনি অনেক লেখা লিখেছেন, এবং যার মধ্যে বেশ কিছু লেখা খুবই বিখ্যাত হয়েছে। তার লেখা সম্পর্কে জানার আগে আমরা তার রাইটিং স্টাইল, অর্থাৎ তিনি কিভাবে লিখতেন, সেটা আমরা একটু জেনে নেব। আর.কে. নারায়ণের লেখার মধ্যে যেটা পাওয়া যেত, অর্থাৎ তিনি যেখান থেকে তার লেখার রসদ নিয়ে আসতেন, সেটা হচ্ছে একেবারে টিপিক্যাল ইন্ডিয়ান লাইফ, অর্থাৎ একেবারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যা ঘটনা, সেগুলোই আমরা তার লেখায় দেখতে পাবো। এবং তার লেখার একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তিনি লিখতেন, একেবারে সহজ সরলভাবে। তাই জন্য তার লেখা মানুষের কাছে এতটা পৌঁছে গেছে। তার লেখার মধ্যে প্রথমেই তার যে বিখ্যাত একটি নভেল, তার নাম হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, যেটি 1935 সালে প্রকাশিত হচ্ছে। তারপর দি ব্যাচেলর অফ আর্টস 1937-এ যেটি প্রকাশিত হচ্ছে। এবং এরপর আরেকটি যে নভেল আছে, সেটি আমরা একসাথে পড়ে তারপর এই তিনটে নভেলের বিষয়ে কিছু জানবো। ইংলিশ টিচার, যেটি 1945 সালে প্রকাশিত। এই যে তিনটি নভেল, এই তিনটি নভেলকে আর.কে. নারায়ণের ট্রিলজি অফ নভেল বলা হয়। কেন? এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে স্বামী এই নভেলের মুখ্য চরিত্র। তিনি তার এই নভেলটিতে স্বামীনাথনের স্কুল জীবন নিয়ে লিখেছেন। এরপর দি ব্যাচেলর অফ আর্টসে কলেজ জীবন নিয়ে লিখেছেন। নামটা দেখে আমরা বুঝতে পারছি যেটা কলেজ জীবন নিয়ে তিনি লিখেছেন এটাতে। এবং তারপর যার জন্য স্কুল জীবন এবং কলেজ জীবনের এতটা গুরুত্ব আমাদের জীবনে, দি ইংলিশ টিচার, অর্থাৎ প্রফেশনাল লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ এবং প্রফেশনাল লাইফ, এই তিনটে লাইফকে তিনি তার এই তিনটি নভেলের মধ্যে উপস্থাপন করেছেন। নেক্সট, দি গাইড 1958।
এটিও তার এক খুবই বিখ্যাত নভেল। এই গাইড নভেলটিকে বেস করে আমাদের বলিউডে একটি সিনেমা আছে, যদিও সেই সিনেমার খাতিরে সেখানে কিছু চেঞ্জেস আনা হয়েছে। যাই হোক, এটিও তার খুব বিখ্যাত একটি নভেল। এরপর মালগুড়ি ডেজ, ইট ইজ আ কালেকশন অফ শর্ট স্টোরিজ পাবলিশড ইন 1943। মালগুড়ি ডেজটা হচ্ছে আর কে নারায়ণের ছোট গল্পের সংকলন, যেটাতে 32টা ছোট গল্প রয়েছে। 32 স্টোরিজ ওয়্যার দেয়ার। 32টা ছোট গল্পের সংকলন, যার নাম তিনি দিয়েছেন মালগুড়ি ডেজ। 1943 সালে এই মালগুড়ি ডেজ নামের তার যে ছোট গল্পের সংকলন সেটা প্রকাশিত হচ্ছে। আচ্ছা, মালগুড়ি ডেজ এই নামটা শুনে আমাদের কি মনে হচ্ছে? মালগুড়ির দিনগুলি, তাই তো? অর্থাৎ মালগুড়ি একটি জায়গার নাম। তোমরা কেউ কখনো কি মালগুড়ি গেছো? মানে কারোর যাওয়ার অভিজ্ঞতা রয়েছে? জানি উত্তরটা তোমাদের নাই হবে, কারণ মালগুড়ির বাস্তবে কোনো অবস্থানই নেই। মালগুড়ির যা অবস্থান ছিল সেটা আর কে নারায়ণের কল্পনা। মালগুড়ি ইজ আ ফিকশনাল টাউন। মালগুড়ি আর কে নারায়ণের কল্পনাতে তৈরি একটি কল্পনার শহর, আর এই মালগুড়ির ওপর বেস করেই কিন্তু তিনি তার বেশিরভাগ গল্প লিখেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই যে মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজটা কিন্তু আমাদের গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তার সোর্স। মানে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও মালগুড়ি ডেজে আরও কিছু গল্প ছিল, যেমন আউট অফ বিজনেস, দি এক্স, লীলাজ ফ্রেন্ড, এরকম 32টি ছোট ছোট গল্পের সংকলন নিয়ে এই মালগুড়ি ডেজ। আচ্ছা, এরপর আমাদের এটা মনে হতেই পারে যে হঠাৎ তিনি মালগুড়িকে তার গল্পের সেটিং কেন রাখলেন, বা মালগুড়িকে বেস করে তিনি কেন তার গল্প লিখলেন, যেখানে আমাদের দেশে এত এত শহর রয়েছে। মালগুড়িকে তিনি ইন্ডিয়ারই একটা মিনিয়েচার ফর্ম হিসেবে রিপ্রেজেন্ট করে। আমাদের ইন্ডিয়াতে যেরকম নানা ধরনের, নানা জাতির, নানা ভাষার মানুষ দেখা যায়, মালগুড়িকেও তিনি সেভাবেই কল্পনা করেছেন, শুধু একটু ছোট ফর্মে, মিনিয়েচার ফর্মে। তার জন্য তিনি তার প্রতিটা বেশিরভাগ গল্পে এই মালগুড়িকে সেটিং রেখেছেন। এরপর তিনি এই যে জীবনব্যাপী যে এত এত লেখা লিখেছেন, ফলে তিনি অনেক সম্মানিত হয়েছেন। তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন সেগুলো আমরা একটু দেখে নিই। 1964 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। আমরা জানি যে এই অ্যাওয়ার্ডটি যথেষ্ট সম্মানীয় একটি অ্যাওয়ার্ড, এবং আর কে নারায়ণ এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন তার সাহিত্যের দক্ষতার জন্য। তারপর 1980 সালে এসি বেনসন মেডেল পেয়েছিলেন রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের তরফ থেকে। রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের তরফ থেকে 1980 সালে এসি বেনসন মেডেল। 2000 সালে তিনি পেয়েছিলেন পদ্মবিভূষণ, এবং এর পরের বছর অর্থাৎ 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপর চলো আমরা একটা গল্প জেনে নিই। গল্পটা হচ্ছে এরকম যে একদিন দুপুরবেলা একটা জ্যোতিষী একটি তেঁতুল গাছের তলায় এসে বসে নিয়ে সে তার যা প্রয়োজনীয় জিনিসপত্র, জ্যোতিষীদের যা যা জিনিসপত্র থাকে, তারা আমাদের ভাগ্য গণনা করার জন্য যেসব জিনিসপত্র ব্যবহার করে সেই সব সরঞ্জাম সে ছড়িয়ে নিয়ে বসেছে একটি তেঁতুল গাছের তলায়। এবং সে যে জায়গাটিতে বসতো সে জায়গাটি খুবই জমজমাট একটি জায়গা। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের যাতায়াত লেগেই থাকতো, মানুষ, তার সাথে যানবাহন চলাচল করছে, মানে একেবারে জমজমাট একটি এলাকা সে যে জায়গাটিতে বসত। ফলে তার জ্যোতিষীর বাজার কিন্তু খুব ভালোই চলতো। তার কাছে অজস্র লোক আসতো নিজেদের ভাগ্য গণনা করার জন্য, এবং ওই বাজারে কিন্তু আরও অনেকে নিজেদের ব্যবসা নিয়ে বসতো। যেমন কেউ হয়তো বাদাম বিক্রি করছে, বা কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ পাঁপড় ভাজা বিকছে, মানে যেরকম আমরা আমাদের বাজার দোকানের দিকে তাকালে দেখতে পাবো, সেরকমই একটা জমজমাট বাজার। অন্ধকার নামার পরে তিনি যখন বাড়ির জন্য রওনা দেবেন এবং তার ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র সে ভরে নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় একটি আগন্তুকের আগমন হয়। একটি লোক তার সামনে এসে দাঁড়ায়। যেহেতু অন্ধকার, সে প্রথমে সেই লোকটির মুখ কিন্তু দেখতে পায়নি। তারপর সেই লোকটির সাথে কথা বলার পর, বা সেই লোকটির মুখ এক ঝলক দেখার পর আমাদের জ্যোতিষী কিন্তু ঘাবড়ে যায়। কিন্তু কেন ঘাবড়ে গেল জ্যোতিষী? চলো এটা আমরা টেক্সট পড়তে গিয়ে জানবো। চলো তাহলে এবার আমরা টেক্সট শুরু করি। An Astrologer's Day by R.K. Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. তাহলে প্রথমে কি বলছে? পাংচুয়ালি। পাংচুয়ালি কথাটার অর্থ হলো নিয়ম মাফিক বা নিয়ম মেনে। নিয়ম মেনে অ্যাট মিডডে, মিডডে মানে দিনের মাঝামাঝি সময়, অর্থাৎ দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগ খুলেছিল।
অ্যান্ড স্প্রেড আউট কথাটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে তার যা দরকারি সরঞ্জাম, তার প্রফেশনাল কথাটার অর্থ এমনিতে পেশাগত, অর্থাৎ এখানে তার যা দরকারি যন্ত্রপাতি ছিল, জিনিসপত্র ছিল, সেগুলো সে ছড়িয়ে দিয়েছে। উইচ কনসিস্টেড অফ আ ডজন কাউরি সেলস, তার সেই যন্ত্রপাতির মধ্যে কি কি ছিল? উইচ কনসিস্টেড কথাটার অর্থ যেগুলোর মধ্যে ছিল, কি কি ছিল? আ ডজন কাউরি সেলস, আ ডজন মানে 1 ডজন। আচ্ছা, কাউরি সেল মানেটা কি? চলো আমরা ছবিটা দেখে নিই। আচ্ছা, এই হলো কাউরি সেল মানে কড়ি। তোমরা অনেকেই দেখেছো বা বাড়ির বড়দের কাছে তোমরা শুনেছো এই জিনিসটা, যে আগেকার দিনে যখন টাকা পয়সার প্রচলন ছিল না, তখন এই কড়ির বিনিময়ে মানুষ জিনিসপত্র আদান প্রদান করত। অর্থাৎ কাউরি সেল, এই কড়ি ছিল ওই জ্যোতিষীর সরঞ্জামের মধ্যে। আর কি কি ছিল? আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ obscure mystic charts on it. স্কোয়ার পিস অফ ক্লথ মানে একটি চৌকাকার কাপড়ের টুকরো, যার মধ্যে কি ছিল? উইথ obscure mystic charts on it. অবস্কিওর কথাটার অর্থ হচ্ছে দুর্বোধ্য, যেটা সহজে বোঝা যায় না। মিস্টিক মানে রহস্যময়, আর চার্টস মানে হচ্ছে নকশা বা তালিকা। অর্থাৎ ওই যে তার কাছে যে চৌকাকার কাপড়ের টুকরোটা ছিল, তার মধ্যে কিছু এমন তালিকা বা নকশা আঁকা ছিল যেটা সহজে বোঝা যাচ্ছে না, রহস্যময় নকশা, যেটা সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারবে না, জ্যোতিষ বাবারা এইসব বুঝতে পারেন। আর কি ছিল? আর নোটবুক, একটা খাতা, যার মধ্যে সে তার প্রয়োজনীয় তথ্য সব লিখে রাখত। অ্যান্ড আ বান্ডল অফ পামায়রা রাইটিং। পামায়রা রাইটিং কথাটার অর্থ হচ্ছে তালপাতার পুঁথি। পাম মানে তাল গাছ, আমরা সবাই জানি। তালপাতার পুঁথি ছিল কিছুগুলো, যেটার মধ্যে সে গণনা করতো, যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান বা যা কিছু জ্যোতিষ বাবারা করে থাকেন সেই সমস্ত কিছু সে করে রাখতো। অর্থাৎ এই ছিল তার প্রফেশনাল ইকুইপমেন্ট। এগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর কি বলছে? এই যে ছবিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি, জ্যোতিষী বসে রয়েছেন, তার সামনে এই যে কাউরি সেলস রয়েছে, কড়ি, তার হাতে তালপাতার পুঁথি, এবং এই যে অবস্কিওর মিস্টিক চার্টস আঁকা একটা বর্গাকার কাপড়ের টুকরো, চৌকোকার টুকরো। অর্থাৎ এই সব কিছুই তার দরকারি জিনিসপত্র। হিজ forehead was resplendent with sacred ash and vermilion. এরপর আমরা জ্যোতিষীর কিছু বর্ণনা পাবো। কি বলছে? হিজ ফরহেড, তার কপাল, তার কপালে কি আঁকা ছিল? হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে চকচক করা। তার কপালটা কিরকম চকচক করছিল বা কিভাবে চকচক করছিল? উইথ স্যাক্রেড অ্যাশ। স্যাক্রেড অ্যাশ কথাটার অর্থ হচ্ছে পবিত্র ছাই। দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই পুজো পাশা হয় এবং সেখানে যাগযজ্ঞ হয়, আমরা প্রত্যেকেই দেখেছি। যাগযজ্ঞের পরে যে ছায়ের টিকা, সেটাকে আমরা শুভ মনে করে অনেক সময় তিলক লাগাই সেটার, বা অনেক সময় দেখবে ওই সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে এটা দেখা যায়, তারা বিভূতির টিকা নেয় সেটাকে শুভ মনে করে কোনো কাজে যাওয়ার আগে, বা এটা তাদের একটা ট্র্যাডিশন বিভূতির টিকা নেওয়া। তো সেরকম জ্যোতিষীর কপালেও ওই ছায়ের টিকা রয়েছে। অ্যান্ড ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন কথাটার অর্থ কি? ভার্মিলিয়ন হচ্ছে গাঢ় লাল রঙের সিঁদুর, অর্থাৎ গাঢ় লাল রঙের সিঁদুরের টিকা এবং ছায়ের টিকা দিয়ে তার কপালটা একদম উজ্জ্বল, মানে চকচক করছে। তারপর কি বলছে? অ্যান্ড হিজ আইজ স্পার্কলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম। তার চোখগুলো ঝকঝক করছে, স্পার্কল, তার চোখগুলো কিরকম ঝকঝক করছে? উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল অস্বাভাবিক, আর গ্লিম কথার অর্থ হচ্ছে দ্যুতি। তার চোখগুলো একটা তীক্ষ্ণ অস্বাভাবিক দ্যুতিতে ঝকঝক করছে। আচ্ছা, তার এই দ্যুতিটা অস্বাভাবিক কেন? which was really an outcome of a continual searching look for his customers. সে যে জায়গাটিতে বসতো, সেই জায়গাটি যথেষ্ট জমজমাট একটি জায়গা ছিল, সকাল থেকে রাত পর্যন্ত সেখানে মানুষের যাতায়াত ছিল। ফলে সে ওই যে মানুষ অনবরত যাওয়া আসা করছে, তার মধ্যে থেকে সে কি চাইতো? যদি 1-2জনকে নিয়ে আসা যায় তার কাস্টমার হিসেবে, তাহলে তার ব্যবসায় আর কি একটু লাভ হয়। তার জন্য তার চোখ দুটো শুধুমাত্র কাস্টমার খুঁজে নিজের কাছে নিয়ে আসতে চাইছে। এরপর কি বলছে? বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস took to be a prophetic lie and felt comforted. Simple clients, ওই যে তার কাছে যে যারা আসতো নিজেদের ভাগ্য গণনার জন্য, যে সাধারণ মানুষ, সিম্পল ক্লায়েন্টস কথাটার অর্থ হচ্ছে সাধারণ মানুষ,
যারা তার কাছে ভাগ্য গণনার জন্য আসতো, তারা তার ওই চোখের দুটিটাকে কীরকমভাবে তাদের কাছে সেটা কেমন অনুভূত হতো? দে টুক টু বি আ প্রফেটিক লাইট। প্রফেটিক লাইট কথাটার অর্থ হচ্ছে মানে ঐশ্বরিক আভা অনুভূত করতো তারা তার চোখের দিকে তাকিয়ে। কারণ দেখো, ঈশ্বর আমাদের কাছে সব থেকে যিনি ক্ষমতাশালী বা আমরা যার উপর বিশ্বাস রাখি সব থেকে বেশি, সেটা হচ্ছে ঈশ্বর। এবং এই জ্যোতিষ বাবা বা সাধু বাবারা নিজেদেরকে ঈশ্বরের দূত হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেন, অর্থাৎ ঈশ্বরের পরেই তার মতো ক্ষমতা সম্পন্ন আমরা এদেরকেই ধরে নিই। এবং তার জন্য এই সাধারণ মানুষরা সেই জ্যোতিষীর চোখের দিকে তাকালে একটা ঐশ্বরিক আভা দেখতে পেত। আর তাদের কীরকম অনুভূতি হতো? দে ফেল্ট কমফোর্টেড, তারা একটা স্বস্তি অনুভব করতো। কেন স্বস্তি অনুভব করতো? কারণ তারা তাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান খুঁজতে আসতো এই জ্যোতিষীর কাছে, মুক্তির পথ চাইতে তারা জ্যোতিষীর কাছে আসতো। এবং তারা তার চোখের দিকে তাকিয়ে কি বুঝে যেত? যে হ্যাঁ, এই বাবার কাছে আমাদের জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। তাই তারা একটা স্বস্তি অনুভব করত। এরপর কি বলছে? দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। কি বলছে এখানে? দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার যে চোখ দুটির ক্ষমতা, কনসিডারেবলি এনহ্যান্সড। এনহ্যান্সড মানে বেড়ে যাওয়া। কনসিডারেবলি কথাটার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, অর্থাৎ তার চোখ দুটির ক্ষমতা উল্লেখযোগ্যভাবেই কিছুটা বেড়ে গিয়েছিল বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য। আচ্ছা, এটা শুনে আমাদের মনে হচ্ছে যে জ্যোতিষীর চোখগুলো তাহলে কীরকম অবস্থানে ছিল যার জন্য তার চোখের ক্ষমতা বেড়ে গিয়েছিল? অর্থাৎ আমরা কি জানি যে আমাদের প্রত্যেকটি মানুষের চোখের অবস্থান একই জায়গায়। তাহলে জ্যোতিষীর চোখগুলো কি সাইডে বা পিছন দিকে ছিল, বা এমন কিছু অবস্থানে ছিল যার জন্য তার চোখের ক্ষমতা বেড়ে গিয়েছিল? চলো আমরা সেটা দেখে নিই। কি বলছে এখানে? প্লেস অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক whiskers which streamed down his cheeks। তাহলে তার চোখ দুটো ঠিক কোথায় ছিল? প্লেস অ্যাজ বিটুইন দি পেইন্টেড ফরহেড, তার যে ওই আঁকিবুকি যে কপালটা, ওই যে ছায়ের তিলক এবং ওই গাঢ় সিঁদুরের তিলক আঁকা তার যে কপাল, এবং অ্যান্ড দ্য ডার্ক whiskers। ডার্ক whiskers মানে কি? ডার্ক whiskers মানে হচ্ছে দাড়ি। ডার্ক whiskers বলা হচ্ছে কারণ ঘন কালো তার দাড়িটা ছিল, ঘন কালো, অর্থাৎ ঘন কালো দাড়ি তার দুই গাল বেয়ে নেমে আসছে। যে স্ট্রিম ডাউন হিজ চিকস, তার দুই গাল বেয়ে যে ঘন কালো দাড়ি নেমে আসছে, এবং তার কপাল যেটা উজ্জ্বল, ওই ছায়ের তিলক আর সিঁদুরের তিলকে তার কপালটি কিন্তু চকচক করছে, এবং গাল দুটো কালো দাড়িতে ঢাকা। এরকম একটা অবস্থানে মাঝে তার চোখ দুটি রয়েছে। ফলে তার চোখ দুটির ক্ষমতা যেন কিছুটা বেড়ে গিয়েছে, যার ফলে মানুষজন তার দিকে সহজেই আকৃষ্ট হয়। তারপর কি বলছে? ইভেন আ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং। হাফ উইটস আইজ মানে, হাফ উইট কথাটার অর্থ হচ্ছে একটু কম বুদ্ধি সম্পন্ন, মানে একটু বোকাশোকা মানুষ যারা, তাদের চোখের অবস্থানটাও যদি এই রকম জায়গায় থাকে, অর্থাৎ এরকম যদি হয়, তাহলে আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং, তাদের চোখগুলোর ক্ষমতা এরকম বেড়ে যাবে, বা তাদের চোখগুলো এরকম জল জল করবে। টু ক্রাউন দি এফেক্ট হি ওন আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন দি এফেক্ট, টু ক্রাউন বলতে এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, তার আগে আমরা জানি এফেক্ট কথাটার মানে হচ্ছে প্রভাব। টু ক্রাউন দি এফেক্ট মানে এই প্রভাবটাকে আরো বাড়ানোর জন্য। এই প্রভাবটাকে বাড়ানোর জন্য সে কি করেছে? হি উন্ড আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। সে তার মাথার ওপরে একটা স্যাফরন কালার টার্বান, টার্বান মানে হচ্ছে পাগড়ি, পাগড়ি জড়িয়ে নিয়েছে। স্যাফরন কালারটা অনেকটা দেখবে ওই অরেঞ্জ কালারের মতোই, মানে অরেঞ্জ আর ইয়েলোর একটা মিক্সিং হচ্ছে স্যাফরন, যদিও প্রায় অরেঞ্জই মনে হয়। তাহলে একটা অরেঞ্জ কালারের টার্বান তার মাথায় জড়ানো আছে। তোমরা খেয়াল করলে দেখবে আমরা যখন জ্যোতিষীর ছবিটা দেখেছিলাম তার মাথাতে এরকম একটা পাগড়ি ছিল, ঠিক এই কালারের। এরপর কি বলছে? দিস কালার স্কিম নেভার ফেড। এই যে জ্যোতিষী নিজে এত সেজে গুজে সেখানে বসতো, তার এই যে এত রকম রঙের সাজসজ্জা, সেটা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। অর্থাৎ দেখো, আমরা একটা কথা সবাই জানি যে ভেক না ধরলে কিন্তু ভিক্ষা পায় না। অর্থাৎ তোমাকে মানুষের নজরে আসতে গেলে এরকম একটু রংচং মেখে একটু নিজেকে উপস্থাপন করতেই হবে। এবং আমাদের যে একটা ধারণা রয়েছে, এই গেরুয়া রঙটিকে কিন্তু আমরা খুব সম্মানের সাথে দেখি।
এবং আমাদের আশেপাশে যে সাধু বাবারা বা জ্যোতিষ বাবারা থাকেন তারা এই গেরুয়া রঙটিকে বিশেষ করে কাজে লাগান, অবশ্যই মানুষের আকর্ষণে আসার জন্য। যাই হোক, এরপর কি বলছে, সবাই যে ওই ভণ্ডামিই করেন এরকমটা নয়, কেউ কেউ প্রকৃত অর্থে সাধু হন। যাই হোক, তারপর আমরা দেখে নিই, পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ bees are attracted to cosmos or dahlia stalks। অর্থাৎ তার এই যে সাজসজ্জা রংচঙ্গে ভাবে সে যে নিজেকে উপস্থাপন করতো, তার ফলে কি হতো, মানুষজন তার দিকে আকৃষ্ট হতো। পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম, কিরকম, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, যেমন মৌমাছিরা কসমস এবং ডালিয়া দুটি ফুলের নাম। স্টকস কথাটার অর্থ হচ্ছে বৃন্ত, ফুলের যে বোটা থাকে, অর্থাৎ ফুলের গন্ধে মৌমাছিরা যেমন সেদিকে ছুটে যায়, সেরকম মানুষ সেই জ্যোতিষীর দিকে ছুটে আসতো, ধেয়ে আসতো, যেটাকে আমরা বলতে পারি। এরপর কি বলছে, এরপর জ্যোতিষে যে জায়গাটায় বসতো সেই জায়গাটা সম্পর্কে আমরা কিছু বর্ণনা পাবো, চলো সেটা আমরা দেখে নিই। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। তাহলে জ্যোতিষী কোথায় বসতো, একটা তেঁতুল গাছের নিচে। বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি মানে ডালপালা ছড়ানো একটা তেঁতুল গাছের নিচে সেই জ্যোতিষী বসত। হুইচ ফ্ল্যাঙ্ক আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। ওই তেঁতুল গাছটা কোথায় ছিল, টাউন হল পার্কের দিকে একটি রাস্তার ধার বরাবর। ফ্ল্যাঙ্ক কথাটার অর্থ হচ্ছে মানে ওই রাস্তার ধার বরাবর বা প্রান্ত বরাবর। টাউন হল পার্কের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তার ধার বরাবর এই তেঁতুল গাছটি অবস্থিত। এরপর কি বলছে, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই জায়গাটি অনেক দিক থেকে উল্লেখযোগ্য ছিল। কেন, আ সার্চিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তাটিতে মানুষের আনাগোনা লেগেই থাকতো, অর্থাৎ একেবারে জমজমাট ভিড় একটা এলাকা যেখানে জ্যোতিষী বসত। A variety of trades and occupations was represented all along its way। অর্থাৎ জ্যোতিষী যেখানে বসতো সেখানে আরও অনেক ব্যবসার সাথে যুক্ত মানুষ, ভ্যারাইটি অফ ট্রেডস ব্যবসার সাথে যুক্ত মানুষ, এবং অ্যান্ড অকিউপেশনস মানে পেশা, অনেক ব্যবসার সাথে যুক্ত মানুষ এবং অনেক পেশার সাথে যুক্ত মানুষ এখানে ছিল। এরপর আমরা দেখে নিই যে কোন কোন ব্যবসায়ীরা বা পেশার সাথে যুক্ত মানুষ এখানে ছিল। মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। স্টোলেন হার্ডওয়্যার কথার অর্থ হচ্ছে চোরাই লোহার জিনিসপত্র। চোরাই লোহার জিনিসপত্রের বিক্রেতাও এখানে ছিল। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক কথার অর্থ মানে হচ্ছে বাতিল জিনিসপত্র। আমাদের বাড়িতেও যেরকম পারফিউমের ক্যান বা টিন ভাঙা এসব যে বাতিল জিনিসপত্র পড়ে থাকে, যারা সেগুলো নিয়ে যান তাদেরও ব্যবসার জায়গা ছিল এই জায়গাটি। এরপর ম্যাজিশিয়ান, অর্থাৎ ওই যে আগেই বলা হলো যে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষও ছিল, বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত মানুষও ছিল, তাই এখানে জাদুকরকেও দেখতে পাওয়া যেত। এরপর and above all an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town। এরপর কি বলছে, এদের সবার মধ্যে থেকে an auctioneer of cheap cloth। অকশন কথাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, কারণ এখন আইপিএল চলছে, আইপিএল এর আগে অকশন হয়ে থাকে। অকশনার কথাটার অর্থ এখানে সহজ করে আমরা বুঝি বিক্রেতা। চিপ ক্লথ সস্তার কাপড়, একজন সস্তার কাপড় বিক্রেতা। অকশনার অফ চিপ ক্লথ, সে কি করতো, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে। ডিন কথাটার অর্থ হচ্ছে চিৎকার চেঁচামেচি করা। সে সারাটা দিন ধরে চিৎকার চেঁচামেচি করে যেত। কেন, টু অ্যাট্রাক্ট দি হোল টাউন, পুরো শহরের যে ভিড়টা, অর্থাৎ ওই রাস্তা দিয়ে যে ভিড়টা ক্রমশ যাওয়া আসা করছে, যে আগে আমরা পড়লাম মানুষের ভিড় ওই রাস্তা দিয়ে ক্রমশ অনবরত যাওয়া আসা করতো, সেই ভিড়টাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সে চিৎকার চেঁচামেচি করতো। আচ্ছা, আমরাও আমাদের এখানে যে বাজার দোকান রয়েছে সেখানে তো আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এই যেমন কিছুদিন আগে চৈত্র সেল বেরোলো, বা পুজোর আগে দেখবে যে দোকানদারগুলো রয়েছে, আমরা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাই আমাদের নজর নিজেদের দিকে কাড়ার জন্য তারা কীরকম করে, মানে রীতিমতো তারা চিৎকার করে হাঁকডাক করে আমাদের কান ঝালাপালা করে দেয়। যেমন এরকম,
ও দিদি ভাই, ও বৌদি ভাই, আরে এদিকে আসুন, নিয়ে যান, 100 টাকায় খুব ভালো শাড়ি পাচ্ছেন, এই রকম শাড়ির কালেকশন আর আপনি কোথাও পাবেন না, সারা বাজারে আপনাকে এত সেল কেউ দেবে না। এইরকমভাবে তারা আমাদের নজর নিজেদের দিকে টেনে নিতে চায়। এবং দেখবে তাদের এই যে হাঁকডাক করার যে পদ্ধতিটা, এটাতে কিন্তু আমরা অনেকে ইনফ্লুয়েন্স হয়ে যাই। অর্থাৎ আমাদের কেনার ইচ্ছা না থাকলেও অনেক সময় তাদের এই চিৎকার চেঁচামেচিতে আমরা কিন্তু সেদিকে যাই এবং কিছু হয়তো অনেক সময় কেনাকাটা করেও ফেলি। মানে আমরা আমাদের বাজার দোকানের দিকে তাকালে যে চিত্রটা দেখতে পাবো, যে ছবিটা দেখতে পাবো, ঠিক সেই জিনিসই এখানেও ছিল। এরপর কি বলছে, নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried ground nuts. Next to him in vociferousness, vociferousness কথাটার অর্থ হচ্ছে ওরকম জোরে জোরে চিৎকার করা, তীব্র চিৎকার করা। ওই সস্তার কাপড় বিক্রেতার পরেই ওই রকম তীব্র চিৎকার করার পর্যায়ে কে আসছে, আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, একজন বাদাম ভাজা বিক্রেতা। গ্রাউন্ড নাটস মানে হচ্ছে চিনে বাদাম, ওই যে খোসা ছাড়িয়ে যে বাদামগুলো আমরা খেয়ে থাকি সেইগুলো আর কি। ওই বাদাম ভাজা বিক্রেতা আসছে ওই সস্তার কাপড় বিক্রেতার পরই, যে ওরকম হাঁকডাক করে মানুষের কান ঝালাপালা করে দেয়। ধরো সে বাদাম নিয়ে আসছে, সে এসে পরে কি বলবে, আরে 5 টাকা প্যাকেট বাদাম, 5 টাকা প্যাকেট বাদাম, 10 টাকায় বাদাম নিয়ে যান, 10 টাকায় বাদাম নিয়ে যান। এইভাবে চিৎকার করে করে মানুষের কান একেবারে ঝালাপালা করে দিত। কিন্তু আমাদের এই বাদাম ভাজা বিক্রেতা কিন্তু এরকম ছিল না। সে কিন্তু এরকম বাদাম ভাজা বলে মোটেই চিৎকার করতো না। সে কিভাবে চিৎকার করতো বা কিভাবে লোকজনকে নিজের দিকে আকৃষ্ট করতো সেটা আমরা দেখে নিই। কি বলছে, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। ওয়্যার মানে হচ্ছে পসরা, মানে সে যে বাদাম নিয়ে যে জায়গাটিতে সে আর কি বাদাম সাজিয়ে রাখতো, সেই তার ওই পসরা সে প্রত্যেক দিন নতুন নতুন নাম দিত, ফ্যান্সি নেম, সাধারণ কোনো নাম না কিন্তু ফ্যান্সি নেম দিত রোজ। যেমন কি নাম, কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি। তাহলে সে কি নাম দিত, কোনো দিন দিত বম্বে আইসক্রিম, কোনো দিন বা বলতো দিল্লি আমন্ড, বা কোনো দিন রাজাস ডেলিকেসি। মানে ধরো সে বাদাম বিক্রি করছে, মানুষের নজর কাড়ার জন্য সে কীরকম বলতো, আরে ও দাদা বম্বে আইসক্রিম নিয়ে যান, বম্বে আইসক্রিম 10 টাকা প্যাকেট বম্বে আইসক্রিম, বা দিল্লি আমন্ড নিয়ে যান 5 টাকায়, মাত্র 5 টাকায় দিল্লি আমন্ড নিয়ে যান। এর ফলে কি হতো, বিকছে সে বাদাম, কিন্তু নামটা শুনে মানুষ কি ভাবতো, বম্বে আইসক্রিম, মানে বম্বের আইসক্রিম বা দিল্লি আমন্ড, এগুলো শুনে আমাদের মনে হচ্ছে আইসক্রিম বা সেই জাতীয় কিছু খাবার। মানে সাধারণ বাদাম ভাজা বিকে সে যে এইভাবে জোরে জোরে চিৎকার করে মানুষের আকর্ষণ নিজের দিকে টানছে, এর ফলে কিন্তু মানুষ তার দিকে আকৃষ্ট হতো, সেটা আমরা এর পরে দেখব। ফলে তার হাঁকডাক কখনোই ব্যর্থ যেত না। এরপর কি বলছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে ইত্যাদি ইত্যাদি, সে এরকম নাম রোজ দিতেই থাকতো। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, ওই যে আগেই বললাম যে তার এই নামের জন্য, তার এই হাঁকডাকের জন্য মানুষ তার দিকে ছুটে যেত। পিপল ফ্লোক টু হিম, মানুষ তাকে ঘিরে ধরতো। এরপর কি বলছে, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড dallied বিফোর দি অ্যাস্ট্রোলজার টু। ওই যে বাদাম ভাজা বিক্রেতার কাছে অনেক মানুষজন এসে ভিড় জমাতো, সেই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ, কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, সেই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ অ্যাস্ট্রোলজারের কাছেও এসে ভিড় জমাতো। ড্যালিড কথাটার অর্থ এমনিতে হচ্ছে সময় নষ্ট করা, কিন্তু এখানে ভিড় জমানোর অর্থেই আমরা বুঝে নেব। অর্থাৎ বাদাম ভাজা বিক্রেতার কাছে যারা আসতো, তারা নিজেদের ভাগ্য গণনা করার জন্য জ্যোতিষীর কাছেও আসতো। এরপর কি বলছে, দি অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তাহলে এখানে কি বলছে, দি অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস। ট্রানজেক্টেড কথার অর্থ এমনিতে লেনদেন, মানে অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষী নিজের ব্যবসা কিভাবে চালাতো, ওই যে তার পাশে যে বাদাম ভাজা বিক্রেতা দাঁড়াতো, সে তার বাদামের স্তূপের ওপর, এই যে গ্রাউন্ডনাট হিপ, বাদামের স্তূপের ওপর একটি তার আলোর ব্যবস্থা করা ছিল। সেই আলোর শিখার কিছুটা অংশ, সেই আলোর শিখা থেকে কিছুটা অংশ ওই জ্যোতিষীর কাছে এসে পড়তো। ওই আলোর দ্বারাই জ্যোতিষী নিজের ব্যবসার কাজ চালাতো, অর্থাৎ জ্যোতিষীর নিজস্ব কোনো আলো ছিল না। এরপর কি বলছে, হাফ দি
enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment মানে এই জায়গাটির অর্ধেক আকর্ষণের কারণ ছিল। এনচ্যান্টমেন্ট মানে আকর্ষণ। এই জায়গাটির অর্ধেক আকর্ষণের কারণ কি ছিল? ডিউ টু দি ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দি বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। এই জায়গাটিতে পৌরসভার থেকে কোনো আলোর ব্যবস্থা ছিল না। কারণ দেখো, এই আমাদের এই টেক্সটটি যখন প্রকাশিত হচ্ছে 1947 সাল, মানে আমাদের স্বাধীনতার যে বছরটি, তখন স্বাভাবিকভাবে এত আলোর ব্যবস্থা ছিল না, যেটা আমরা এই 2025 সালে এসে দেখতে পাই। ফলে পৌরসভা থেকে সেরকমভাবে কোনো আলোর ব্যবস্থা সেখানে ছিল না। দি প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। ওই জায়গাটি দোকানের আলোয় আলোকিত হতো। ওখানে যে দোকানগুলি ছিল, সেই দোকানে যে দোকানে আলো ছিল, সেই দোকানের থেকে আলো এসে ওই জায়গাটিকে আলোকিত করত। 1 or 2 had hissing gas lights। কিছু কিছু দোকানে কি ছিল? হিসিং গ্যাস লাইটস, মানে শো শো শব্দ করা গ্যাস লাইটস। গ্যাস লাইটের ব্যবহার আগেকার দিনে ছিল, এখন সেটা দেখা যায় না। তো কোনো কোনো দোকানে গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস। নেকেড ফ্লেয়ার্স মানে হচ্ছে মশাল। কোনো কোনো দোকানে পোলের মধ্যে মশাল আটকানো থাকতো, অর্থাৎ তাদের দোকানে মশালের আলোয় আলোকিত হতো। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। পুরনো সাইকেলের বাতির আলোয় কিছু কিছু দোকান আলোকিত হতো। 1 or 2 like the astrologers managed without lights of their own। কোনো কোনো দোকানে কি বলছে? কোনো কোনো দোকানের যে বিক্রেতারা, তারা নিজেদের আলো ছাড়াই ওই আশেপাশের দোকান থেকে যে লাইট আসতো সেটা দিয়েই তারা কাজ চালিয়ে নিত। যেমন অ্যাস্ট্রোলজার করতো, আমরা দেখলাম ওই বাদাম ভাজা বিক্রেতার যে আলো এসে পড়তো তার কাছে, সে যেভাবে নিজের কাজ চালাতো, ওরকম আরও কিছু দোকান নিজেদের কাজ নিজেদের আলো ছাড়াই চালিয়ে নিত। এরপর কি বলছে? ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। তাহলে এখানে একটা আলো আঁধারির পরিবেশ হয়ে থাকতো। যেহেতু খুব বেশি আলোর ব্যবস্থা ছিল না, ফলে অন্ধকার এবং আলো দুটোই সমান পরিমাণে ছিল। একটা আলো আঁধারির পরিবেশ সবসময় এখানে বিরাজ করত। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস। বিউইল্ডারিং কথার অর্থ হচ্ছে একটা বিভ্রান্ত। ক্রিস ক্রস মানে কাটাকুটি। অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, ওই যে দোকান থেকে আলোর রেখা এসে পড়তো। অ্যান্ড মুভিং শ্যাডোজ, মুভিং শ্যাডো কিসের ছায়া? ওই রাস্তাটা দিয়ে অনবরত মানুষ যাওয়া আসা করছে, তাদের ছায়া। দোকানগুলির ছায়া এসে পড়তো। গাছপালা রয়েছে, প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে, সবার ছায়া এসে পড়তো। এবং ওই যে দোকানের আলো, এই আলোর রেখার ছায়ার একটি মায়াবী কাটাকুটির খেলা ওই জায়গাটায় সৃষ্টি হতো। এরপর কি বলছে? দিস সুটেড দি অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল ফর দি সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য least intended to be an astrologer when he began life। এই যে আলো আঁধারির একটা পরিবেশ, এটা অ্যাস্ট্রোলজারকে খুব, মানে অ্যাস্ট্রোলজারের জন্য খুব যোগ্য ছিল। দিস সুটেড দি অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। কেন? ফর সিম্পল রিজন। কি সেই সাধারণ কারণ? দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড। সে যখন তার জীবন শুরু করে, সে অ্যাস্ট্রোলজার হওয়ার বা জ্যোতিষী হওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে আমাদের এই জ্যোতিষীর কিন্তু জ্যোতিষ চর্চা সম্পর্কে কোনো জ্ঞান নেই। ভণ্ডামি করে সে নিজের ব্যবসা ভালোই চালায়। ফলে এই আলো আঁধারির পরিবেশ তার জন্য খুব যোগ্য ছিল। আচ্ছা, এরপর কি বলছে? অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ what was going to happen to himself next minute। আচ্ছা, তাহলে কি বলছে? বাকিদের জীবনে কি ঘটতে চলেছে সেটা সম্পর্কে তো তার জ্ঞান নেই। সে এটাও জানে না যে তার জীবনে পর মুহূর্তে কি ঘটতে চলেছে। অর্থাৎ সেও আর আমাদের মতোই, আর 5টা সাধারণ মানুষের মতোই ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই নিয়ে তার এতটুকুও জ্ঞান ছিল না। এরপর কি বলছে? হি ওয়াজ as much a stranger to the stars as were his innocent customers। সেই অ্যাস্ট্রোলজারের কাছে যে সাধারণ মানুষরা আসতো নিজেদের ভাগ্য গণনার জন্য, সেই মানুষরা
ওই যে আগেই বললাম যে এই জ্যোতিষীরা যেরকম গ্রহ নক্ষত্রদের অবস্থান গণনা করে আমাদের ভাগ্য গণনা করে, সেরকম এখানে কি বলছে না, আমাদের যে জ্যোতিষী সে এই গ্রহ নক্ষত্রদের অবস্থান সম্পর্কে ততটাই অজ্ঞ ছিল যতটা তার কাছে যে কাস্টমাররা আসতো নিজেদের ভাগ্য গণনার জন্য তারা যতটা ছিল। অর্থাৎ এই জ্যোতিষ চর্চা বা গ্রহ নক্ষত্রের অবস্থান এইসব কোনো কিছু বিষয়ে আমাদের জ্যোতিষীর কিন্তু কোনো জ্ঞান ছিল না, মানে একেবারে ভণ্ড জ্যোতিষী। চলো এরপর দেখি আমরা। Yet he said things which pleased and astonished everyone. Yet মানে তবুও সে যে কথাগুলো বলতো সেটা তার কাছে আসা প্রত্যেকটা কাস্টমারকে প্লিজ অ্যান্ড অ্যাস্টনিশ মানে খুশি করতো, সাথে তারা অবাক হয়ে যেত। অর্থাৎ জ্যোতিষচর্চা সম্পর্কে বা এই গ্রহ নক্ষত্রদের অবস্থান সম্পর্কে তার কোনো জ্ঞান না থাকার পরেও সে তার কাস্টমারদের নিজেদের জীবনের যা সমস্যা সেই সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিত, যার ফলে তার কাস্টমাররা অবাক হয়ে যেত এবং সাথে খুশিও হতো। এরপর কি বলছে, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোলজার এই ক্ষমতাটা কিভাবে নিজের মধ্যে অর্জন করেছিল? দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। তিনি দীর্ঘদিন ধরে মানুষের জীবনের সমস্যার কথা শুনে আসছেন, তাদেরকে তিনি দেখছেন, স্টাডি মানে তাদেরকে পরখ করছেন দীর্ঘদিন ধরে, প্র্যাকটিস অনুশীলন করছেন, এই বিষয়টার ওপর তিনি দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন। অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, শ্রুড গেস ওয়ার্ক মানে হচ্ছে চালাকি, তিনি চালাকি করতেন। সহজ কথায় বলতে গেলে তিনি আন্দাজে ঢিল মারতেন, আন্দাজে ঢিল মেরে তিনি মানুষের জীবনের সমস্যা সমাধান বলে দিতেন। এবং সাধারণ মানুষ, জ্যোতিষ বাবারা যা বলে সেটাকেই অন্ধের মতো বিশ্বাস করে নেয়, সাধারণ মানুষের যেটা দোষ। যাই হোক, এরপর কি বলছে, অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। আর পাঁচটা দোকানদার যেরকম সৎভাবে পরিশ্রম করে রোজগার করত, জ্যোতিষীর পরিশ্রমটা কিন্তু সৎ ছিল, কারণ সেই বিষয়টার পেছনে খাটাখাটনি করতো। কারণ আগে আমরা দেখলাম যে সে মানুষের জীবন পরখ করত, তার ওপর অনুশীলন করত এবং চালাকি করে হলেও তার সেখানে একটা খাটুনি তো ছিল, তাই জ্যোতিষীর এই খাটুনিটাকে এখানে সৎ বলা হচ্ছে, আর পাঁচটা দোকানদার বা আর পাঁচটা ব্যবসায়ীর মতোই। এরপর কি বলছে, অ্যান্ড হি ডিজার্ভ দি ওয়েজেস he carried home at the end of a day. সারা দিনের শেষে সে যে টাকা পয়সা নিয়ে বাড়ি যেত, ওয়েজেস কথাটার অর্থ হচ্ছে তার যে রোজগারটা, এমনিতে ওয়েজেস কথাটার মানে পারিশ্রমিক, মানে সে যেটা রোজগার করতো সেটা নিয়ে দিনের শেষে যে বাড়ি ফিরত সে সেটার যোগ্য ছিল, কারণ তার পেছনে তার খাটুনি ছিল যথেষ্ট। এরপর আমরা জ্যোতিষীর অতীত জীবনের সম্পর্কে কিছু জানবো, তার অতীত জীবন সম্পর্কে এমন কিছু কথা আমরা এখানে জানতে চলেছি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তাহলে এখানে কি বলছে, জ্যোতিষী কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই নিজের গ্রাম ছেড়ে এসেছে। অর্থাৎ জ্যোতিষী আগে কোনো গ্রামে থাকতো, এখন সে তার গ্রাম ছেড়ে শহরে এসেছে। কিন্তু কি বলছে, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, তার কিন্তু কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না, সে কোনো রকম প্ল্যান ছাড়াই এই তার গ্রাম ছেড়ে শহরে এসছে। আচ্ছা, এরপর ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দি ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। সে যদি গ্রামেই থেকে যেত তাহলে তাকে কি করতে হতো, হি হ্যাড কন্টিনিউড হিজ ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তার পূর্বপুরুষদের যে কাজ ছিল, তার পূর্বপুরুষরা যেসব কাজে নিযুক্ত ছিল তাকেও সেই সব কাজই করে যেতে হতো। সে তার পূর্বপুরুষদের কি কি কাজ ছিল সেগুলো আমরা একটু জেনে নিই। নেমলি টিলিং দ্য ল্যান্ড, যেমন জমিতে লাঙ্গল চালানো, লিভিং মানে কোনো রকমে বেঁচে থাকা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। অর্থাৎ কি বলছে, অর্থাৎ সে যদি তার গ্রামে থাকতো তাহলে তার পূর্বপুরুষদের কাজগুলোই তাকে করতে হতো, যেমন জমিতে লাঙ্গল চালানো, বিয়ে করে কোনোভাবে বেঁচে থাকা। এরপর কি বলছে, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। এই জায়গাটা তোমরা কোথাও কোথাও পাবে যে জমিতে ফসল ফলানো।
আচ্ছা, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, জমিতে ফসল ফলানো, ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এটা কেন যুক্ত করেছে? তাহলে কি জমিতে ফসল ফলানোর সাথে সাথে সে নিজের বাড়ির ভেতরেও ফসল ফলানো শুরু করবে? সেটা নিশ্চয়ই নয়। এই কথাটার অর্থ হচ্ছে জমিতে লাঙ্গল চালাতে চালাতে বিয়ে করে কোনোভাবে বেঁচে থাকতে থাকতে সময়ের সাথে সাথে সে নিজেও একসময় বুড়িয়ে যেত। রাইপেনিং কথাটা দিয়ে এখানে তার বয়স বেড়ে যাওয়া, তার বুড়িয়ে যাওয়াটাকে বোঝানো হচ্ছে। কারণ রাইপেনিং কথাটার অর্থ ফসল পেকে যাওয়া, এটা আমরা জানি। অর্থাৎ তারও বয়সের যে বৃদ্ধি হতো দিনে সময়ের সাথে সাথে, সেটাই এখানে রাইপেনিং কথাটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। অ্যানসেস্ট্রাল হোম মানে পূর্বপুরুষদের বাড়িতে তিনি বাস করতেন এবং জমিতে চাষ করতে করতে একসময় তিনি বুড়িয়ে যেতেন, এটা এখানে বোঝানো হয়েছে। এরপর কি বলছে? বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। আচ্ছা, মানে সে যে তার ঘর ছেড়ে এসেছিল এটা সে কাউকে জানায়নি। আগেও আমরা পড়লাম যে তার কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না। অর্থাৎ এটা থেকে আমরা জানতে পারছি জ্যোতিষী যেন তার গ্রাম থেকে পালিয়ে এসেছিল, এরকম একটা জিনিস আমাদের মনে হচ্ছে না? কারণ তার কোনো প্ল্যান ছিল না, সে কাউকে জানাতে চায়নি গ্রাম ছেড়ে আসার কথা। কোনো কাজের সূত্রে আসতে হলে তো সে কাউকে জানিয়ে আসতো বা তার কোনো একটা প্ল্যান থাকতো, কিন্তু তার না কোনো ছিল প্ল্যান, না সে কাউকে জানাতে চেয়েছিল, যেন সে গ্রাম থেকে পালিয়ে আসতে চাইছে। চলো আমরা আগে দেখি। অ্যান্ড হি কুড নট রেস্ট till he left it behind a couple of 100 miles. গ্রাম থেকে সে যে শহরের দিকে আসছে সে ততক্ষণ পর্যন্ত থামেনি। till মানে ততক্ষণ পর্যন্ত থামেনি, till he left it behind a couple of 100 miles, প্রায় 200 মাইল পথ পেরোনোর আগে পর্যন্ত সে থামেনি। অর্থাৎ তার গ্রাম থেকে 200 মাইল দূরের একটি শহরে সে গিয়ে এখন বসবাস করে। এরপর কি বলছে? টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। তাহলে একজন গ্রামবাসীর জন্য এটা কীরকম? যেন একটা মহা সমুদ্র পেরিয়ে গেল। একটা সমুদ্রের যেমন এক পারে দাঁড়িয়ে আমরা অপর পার সম্পর্কে কিছু জানতে পাই না বা অপর পার দেখতে পাই না, সেরকম এই জ্যোতিষীরও দেখো গ্রামের জীবন থেকে শহরের জীবনটা যেন মাঝে একটা বিরাট বড় সমুদ্রে যতটা আয়তন সেরকম আয়তন একটা পার্থক্য তার তৈরি হলো। অর্থাৎ তার গ্রাম জীবন এবং শহর জীবনের মধ্যে বিস্তর পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। এরপর কি বলছে? হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। মানুষের জীবনের যে সমস্যা, ম্যানকাইন্ডস ট্রাবলস, সেগুলোর ওপর ওয়ার্কিং অ্যানালিসিস, মানে অ্যানালিসিস কথার অর্থ নিতে হচ্ছে বিশ্লেষণ করা, মানে সে মানুষের জীবনের সমস্যাগুলোর ওপর বিশ্লেষণ করেছিল, মানে খুব ভালোভাবে পরখ করেছিল সেগুলোকে। কি কি সমস্যা মানুষের জীবনের? ম্যারেজ, মানি অ্যান্ড দি ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস। আমাদের মানুষের জীবনের এই তিনটেই তো মেন সমস্যা। আমাদের প্রত্যেকের জীবনে প্রায় এই সমস্যাগুলোই দেখা যায়। কি কি সমস্যা? ম্যারেজ, বিয়ে নিয়ে সমস্যা বা আর্থিক সমস্যা, কিংবা আমাদের যে রিলেশন, দি ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস। হিউম্যান টাইস মানে হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানে মানব বন্ধন। ট্যাঙ্গেলস মানে নানা রকম যে সমস্যা, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে যে সমস্যা, যেগুলো আমরা আমাদের জীবনেও হয়ে থাকে বা আমরা দেখে থাকি। এই তিনটে মেন সমস্যা নিয়ে মানুষ তার কাছে আসতো। আচ্ছা, তোমরা অনেক সময় দেখবে রাস্তায় বা টিভিতে এরকম বিজ্ঞাপন এরকম দেখায় না, অমুক শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট শাস্ত্রী, তাদের বিজ্ঞাপনে তারা দিয়েই দেয়। কীরকম বলে যে আপনার কি বিবাহিত জীবনে কোনো সমস্যা রয়েছে কিংবা আপনার আর্থিক সমস্যা, তাহলে যোগাযোগ করুন অমুক শাস্ত্রীর সাথে। এবং এই বাবাদের একটা খুব ইন্টারেস্টিং বিষয় কি, তারা কি বলে থাকে, 2 মিনিটের মধ্যে তারা আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে। কিন্তু নিচে দেখবে আরেকটা কথাও লেখা থাকে, বিফলে মূল্য ফেরত। মানে তারাও জানে যে তারা বিফল হতেও পারেনি কাজটাতে। যাই হোক, আমরা এখানে আসি। অর্থাৎ এই জ্যোতিষীর কাছেও মানুষজন যে সমস্যা নিয়ে আসতো তার এই তিনটেই প্রধান সমস্যা থাকতো। হয় বিয়ে নিয়ে সমস্যা, না আর্থিক সমস্যা, না হলে মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে সমস্যা। এরপর কি বলছে? লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। মানুষের জীবনের এই একই রকম সমস্যা দেখতে দেখতে
এবং এই সমস্যাগুলির ওপর সে, যেহেতু তার একটা খাটুনি ছিল, আগেও আমরা দেখলাম প্র্যাকটিস স্টাডি, সেই সমস্যাগুলোকে পরখ করে রীতিমতো অনুশীলন করতে একটা খাটুনি ছিল তার। এর ফলে লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন, তার ধারণাটাকে তীক্ষ্ণ করেছিল। সে যেহেতু দীর্ঘদিন ধরে দেখছে মানুষের একই রকম সমস্যা, এই সমস্যাগুলোর উপর কাজ করতে করতে তার ধারণা অনেকটা তীক্ষ্ণ হয়েছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, অর্থাৎ 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে কোথায় ভুল রয়েছে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন, সে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ নিত। তারপর কি বলছে, অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দি আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, এবং জ্যোতিষী ততক্ষণ নিজের মুখ খুলতো না যতক্ষণ না তার সামনে বসে থাকা মানুষটি 10 মিনিট ধরে কিছু বলে যায়। এবার দেখো, তার সামনে যে মানুষটি এসছে সে 10 মিনিট ধরে তার জীবনের কাহিনী বলছে, তার নাম, সে কোথায় থাকে, তার জীবনের কি সমস্যা, কোন সমস্যায় সে এই মুহূর্তে ভুগছে, সব কিছুই তো সে জ্যোতিষীর সামনে বলে দেবে। ফলে জ্যোতিষী তো তার জীবনের সব কিছু জেনেই গেল। তাহলে 5 মিনিটের মধ্যে কি জ্যোতিষীর জন্য এটা খুব বড় একটা বিশাল কোনো কাজ হবে যে 5 মিনিটের মধ্যে ভুলটা ধরে ফেলা? এটা খুবই একটা সহজ বিষয় ছিল জ্যোতিষীর জন্য, তাই তো সে চুপ করে থাকতো যতক্ষণ না সামনের মানুষটা 10 মিনিট কথা না বলে। এরপর কি বলছে, which provided him enough stuff for a dozen answers and advices। তাহলে ওই যেটা বললাম, 10 মিনিট ধরে একটা মানুষ যখন তার সামনে অনবরত কথা বলে চলেছে, এর থেকে জ্যোতিষী ডজন ডজন উত্তর আর উপদেশ পেয়েই যেত। তাদের কথার মধ্যে থেকেই সে নিজের উত্তর বানিয়ে ফেলতে পারত। তাদের কথার মধ্যে থেকেই সে তাদের সমস্যা শুনতো এবং নিজের মতো করে সমাধান বানিয়ে তাদেরকে ডজন ডজন উপদেশ দিয়ে দিত, উত্তর তাদেরকে দিয়ে দিত। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest results for your efforts। কি বলছে এখানে, তার সামনে বসে থাকা মানুষটার হাতের দিকে তাকিয়ে, দেখবে আমরা যখন এই জ্যোতিষী বা সাধু বাবাদের কাছে যাই তারা আমাদের হাত দেখতে খোঁজেন, আমাদের হাতে নানা রকম রেখা আঁকা রয়েছে, এই রেখার দেখে অনেক রকম কিছু মিলিয়ে, গ্রহ নক্ষত্রের অবস্থান মিলিয়ে তারা ভাগ্য গণনা টণনা করেন। যাই হোক, এসব তাদের ব্যাপার। তো এই জ্যোতিষীও কি করতো, তার সামনে বসে থাকা মানুষটির হাত দেখে কি বলতো যে অনেক ক্ষেত্রেই তুমি সেই রকম ফল পাচ্ছ না যতটা দম নিয়ে তুমি কাজটা করছো। দেখো, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয়, আমরা যেভাবে কাজটা করি সেই অনুসারে আমরা ফল পাই না, এটা আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা। এরপর কি বলছে, 9 out of 10 were disposed to agree with him। 10 জনের মধ্যে 9 জনই তার এই কথায় রাজি হয়ে যেত। কারণ যে বললাম, আমাদের প্রত্যেকেরই এটা মনে হয় আমরা যে এফোর্ট নিয়ে কোনো কাজ করি সেই অনুসারে আমরা ফল পাই না। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? এছাড়া তিনি কি প্রশ্ন করতেন যে তোমার জীবনে কি এরকম কোনো মহিলা রয়েছে বা কোনো দূর সম্পর্কের আত্মীয়া যে যার সাথে তোমার হয়তো এখন ভালো সম্পর্ক নেই বা যে তোমার প্রতি রুষ্ট হয়ে আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তিনি মহিলার প্রসঙ্গ কেন নিয়ে এলেন? আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু একটা ধারণার প্রচলন রয়েছে মহিলাদের সম্পর্কে, যেটা হচ্ছে ডাইনি কালচার। মানে মহিলাদেরকে অনেক জায়গাতেই ডাইনি হিসেবে উপস্থাপন করা হয়, তাদের কুনজর, এটা দেখবে অনেক সময় বলা হয় বা আমরা শুনতে পাই যে নজর লেগে গেছে, ওর নজর লেগে গেছে, বা এরকম কিছু আমরা অনেক কিছু শুনতে পাই। তো সেরকম এই জ্যোতিষীও তার সামনে যে তার কাছে যে এসছে নিজের ভাগ্য গণনার জন্য, তাকে কি বলতো, তাহলে তোমার জীবনে কি এরকম কোনো মহিলা রয়েছে বা দূর সম্পর্কের আত্মীয়া যার কুনজরে হয়তো, যে তোমার প্রতি রুষ্ট, যার কুনজরে তোমার এই দুর্দশা চলছে? অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। এছাড়া সে কি করতো, চরিত্রের বিশ্লেষণ শুরু করতো এবং কি বলতো, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। তোমার বেশিরভাগ সমস্যার কারণ কি, তোমার স্বভাব। না, এর মানে তিনি এটা বলতে চাইছেন না যে তোমার স্বভাব খারাপ বলে তোমার জীবনে এত সমস্যা।
তিনি এই কথাটা এজন্য বলতে চাইছেন কারণ আমাদের প্রত্যেকের দেখবে একটা স্বভাব রয়েছে, আমরা নিজেদেরকে ভেতর থেকে খুব নরম ভাবতে পছন্দ করি এবং বাইরের থেকে আমরা কি দেখাই, নিজেদেরকে রাফ অ্যান্ড টাফ। অর্থাৎ আমাদের বাইরেটা কঠোর হতে পারে, ভেতর থেকে আমরা খুব নরম, নম্র, ভদ্র স্বভাবের। সব থেকে কৃপণ লোকটাও এটা বিশ্বাস করতে ভালোবাসে। জ্যোতিষী এই কথাটা কেন বলতো? কারণ এরপরই তো সে তার মন্ত্রপুত তাবিজ বা এমন কোনো দামি পাথর আমাদের সামনে বার করবে যেটাকে সে আলটিমেটলি অনেক দরদাম করার পর খুব কম দামে আমাদেরকে বেচে দেবে। অর্থাৎ তার ব্যবসার লাভের জন্য সে এইসব কাজ করে থাকে, সে এইসব কথাবার্তা বলে থাকে। এরপর উনি কি বলছেন, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। তাছাড়া তোমার যা শনির দশা, তোমার ভালো হবে কি করে? দেখবে এই কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। এই শনির দশা বা শনির নানা রকম অবস্থান, বিভিন্ন গ্রহের অবস্থান, বৃহস্পতি, শনি, যেসব যা গ্রহ রয়েছে তাদের অবস্থান আমাদের ভাগ্যের ওপর অনেকটা নির্ভর করে। মানে তাদের অবস্থানের জন্য আমাদের ভাগ্য খারাপ বা ভালো যেতে পারে, এসব আমাদের বিশ্বাস রয়েছে। এরপর কি বলছে, ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র। ওই যে আমি যেটা বললাম, সে মানুষকে সেটাই বলে যে তুমি ভেতর থেকে মানুষটা খুব ভালো, খুব নরম স্বভাবের মানুষ। ইম্পেচুয়াস মানে হচ্ছে খুব নম্র ভদ্র স্বভাবের তুমি একজন। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, তোমার বাইরেটা কঠোর, বাইরে থেকে তোমাকে একটু রুক্ষ প্রকৃতির মনে হয় কিন্তু ভেতরটা তোমার খুবই নরম। এই কথাটি তার বলার আসল কারণটা কি, সে মানুষকে প্লিজ করতে চায়, মানুষকে খুশি করতে চায়। কারণ দেখো, যে মানুষটা খুবই নরম স্বভাবের সেও এটা ভাবতে ভালোবাসে যে বাইরে থেকে আমি একটু রাফ অ্যান্ড টাফ, অর্থাৎ আমি একটু কঠোর প্রকৃতির, এটা আমাদের ভাবতে ভালো লাগে। এরপর কি বলছে, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। ওই যে যেটা বললাম, এই কথাগুলো বলার ফলে কি হয়, সে ওই মানুষগুলোর খুব প্রিয় হয়ে যায়। এন্ডিয়ার দেয়ার হার্টস মানে তাদের হৃদয়ের খুব কাছে চলে আসে, অর্থাৎ তাদের খুব সাথে সাথে সে খুব প্রিয় হয়ে যায় ওই মানুষগুলোর। ফর ইভেন দি মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। আমাদের মধ্যে সব থেকে যে বিনয়ী মানুষটি, মাইল্ডেস্ট, মাইল্ড কথার অর্থ হচ্ছে বিনয়ী, সব থেকে বিনয়ী যে মানুষটি, সেও এটা ভাবতে ভালোবাসে যে হ্যাঁ আমার মনটা নরম, কিন্তু আমাকে বাইরের থেকে একটু রুক্ষ প্রকৃতির মনে হয়। অর্থাৎ আমরা বাইরের থেকে নিজেদেরকে রাফ অ্যান্ড টাফ দেখাতে চাই। ফলে এই জ্যোতিষীর এই সব কথাবার্তায় সে কিন্তু মানুষের খুব প্রিয় হয়ে যেত এবং মানুষজন তাকে খুব সহজেই বিশ্বাস করে নিত। এরপর কি বলছে, দি নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ওই যে বাদাম ভাজা বিক্রেতা যে জ্যোতিষীর পাশে দাঁড়াতো, সে তার আলোটা নিভিয়ে দিল এবং এরপর সে কি করবে, সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দি অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু। এটা ওই জ্যোতিষীর জন্য একটি সিগন্যাল ছিল, একটা সংকেত ছিল। কিসের? কারণ তাকেও এবার বাড়ি ফিরে যেতে হবে। কারণ আমরা আগেই পড়লাম জ্যোতিষীর নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছিল না। ওই বাদাম ভাজা বিক্রেতার যে আলো ছিল সেখান থেকেই যে আলোর রেখা আসতো সেটা দিয়েই জ্যোতিষী নিজের ব্যবসার কাজ চালাতো। ফলে বাদাম ভাজা বিক্রেতা যদি সেখান থেকে চলে যায়, ফলে জ্যোতিষীর পক্ষেও সেটা মুশকিল হবে সেখানে বসে থাকা অন্ধকারের মধ্যে বা নিজের ব্যবসা চালানো। তাই জ্যোতিষীকেও এরপর বাড়ি ফিরে যেতে হবে। এরপর কি বলছে, সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল স্যাপ অফ গ্রিন লাইট which strayed in from somewhere and touched the ground before him. তাছাড়া কি হতো, জ্যোতিষী অন্ধকারে পড়ে থাকতো। ওই যে লেফট হিম ইন ডার্কনেস, তাকে অন্ধকারে ফেলে যেত। এক্সেপ্ট, এছাড়া কি, ফর আ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, সবুজ আলোর একটা রেখা জ্যোতিষী যে জায়গাটায় বসতো তার ঠিক সামনেটা এসে পড়তো কোনো এক দিক থেকে। ফ্রম সামওয়্যার, কোনো এক দিক থেকে একটা সবুজ আলোর রেখা জ্যোতিষীর সামনে এসে পড়তো। টাচ দি গ্রাউন্ড বিফোর হিম মানে জ্যোতিষীর একদম সামনে এসে সবুজ আলোর রেখাটা কোনো এক দিক থেকে এসে পড়তো। এরপর কি বলছে, হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ। সে তার যে কাউরি সেল, ওই যে একদম প্রথমে আমরা যেটা পড়লাম, সমস্ত জিনিসপত্র ছড়িয়ে এসে বসেছিল,
ওই যার মধ্যে কাউরি সেল, ওই যে অবস্কিওর চার্ট ছিল, বা পামায়রা রাইটিং নোটবুক, যে সমস্ত সে নিয়ে বসেছিল। এই যে প্যারাফার্নালিয়া কথাটার অর্থই হচ্ছে সরঞ্জাম। এখানে জ্যোতিষীর যা যা সরঞ্জাম ছিল সেই সব কিছু সরঞ্জাম সে তার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে, কারণ সে এরপর বাড়ি যাবে। এরপর কি হলো? when the green shaft of light was blotted out, ওই যে সবুজ আলোর রেখাটা যেটা জ্যোতিষীর সামনে এসে পড়ছিল ওটা আড়াল হয়ে গেল বা ওটা চাপা পড়ে গেল। এরপর আমরা কিন্তু গল্পের মূল জায়গার দিকে এগিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। He looked up and saw a man standing before him. তাহলে জ্যোতিষী তার ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র ভরে নিচ্ছে, হঠাৎ করে তার সামনে যে সবুজ আলোর রেখাটা সেটা চাপা পড়ে গেল। ফলে সে তার মাথা তুলে কি দেখছে? একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর এই লোকটিকে দেখে জ্যোতিষীর কি মনে হলো? He sensed a possible client and said, "You look so careworn." জ্যোতিষীর মনে হলো যে তাহলে আরেকজনকে পাওয়া গেছে, আরেকজন খদ্দের তাহলে চলে এসছে। জ্যোতিষীর কিন্তু বাড়ি ফেরাচ্ছিল, কারণ অন্ধকার নেমে এসছে, বাদাম ভাজা বিক্রেতা চলে গেছে, ফলে সেখানটা যথেষ্ট অন্ধকার হয়ে গেছে। তারপরেও জ্যোতিষী দেখছে একজন কাস্টমার এসছে, এবার খদ্দের এসছে। এবার জ্যোতিষী তাকে পেয়ে খুব খুশি। ফলে অন্ধকার নামুক আর যাই হোক, সে খদ্দেরকে ছেড়ে তো আর চলে যেতে পারে না। দেখে পরেই তাকে নিজের পসিবল ক্লায়েন্ট, নিজের সম্ভাব্য খদ্দের ভেবে নিয়ে এসে কি বলছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইউ লুক সো কেয়ারওয়ার্ন। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। তোমার জন্য এটা ভালো হবে, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো এবং আমার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলো। অর্থাৎ জ্যোতিষীর কি বক্তব্য? যে তোমাকে যে এত চিন্তিত দেখাচ্ছে, তোমার সব চিন্তা আমি দূর করে দেবো, তুমি এখানে একটুক্ষণ বসো, আমার সাথে একটু কথাবার্তা বলে নাও। The other grumbled some vague reply. ওই যে মানুষটি এসে দাঁড়িয়েছে, গ্রাম্বল মানে বিড়বিড় করা, ভেগ রিপ্লাই কথাটার অর্থ হচ্ছে অস্পষ্ট কিছু সে উত্তর দিল। অর্থাৎ বিড়বিড় করে সে কিছু এমন কথা বললো যেটা অস্পষ্ট, জ্যোতিষীর যেটা বুঝতে পারলো না। এরপর কি বলছে? The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose. সে অ্যাস্ট্রোলজার সেই লোকটাকে নিজের ক্লায়েন্ট মনে করে তার সামনে বললো যে তাকে তুমি আমার সাথে বসে কিছুক্ষণ কথা বলো। এরপর তাকে কিছুটা জোর করে সে বলছে, আরে বসো না, আমার সাথে একটু কথা বলো, দেখো তোমার চিন্তা আমি কিভাবে দূর করে দিই, এরকম একটা অ্যাটিটিউড আর কি অ্যাস্ট্রোলজারের। তখন ওই লোকটা কি করলো? দি আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ। অর্থাৎ সেই লোকটা অ্যাস্ট্রোলজারের নাকের তলায়, অর্থাৎ তার মুখের সামনে নিজের হাতটাকে বাড়িয়ে দিল। থ্রাস্ট আপন মানে ঠেলে দেওয়া, অর্থাৎ এখানে জোর করে তার অ্যাস্ট্রোলজারের দিকে নিজের হাতটাকে সে বাড়িয়ে দিল। সেইং কি বলল? ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো, তাই না? দি অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড। অ্যাস্ট্রোলজার এটাতে চ্যালেঞ্জ ফিল করলো। দেখো এতক্ষণ আমরা যেটা পড়লাম, অ্যাস্ট্রোলজারের কাছে যতজন এসছে তাদেরকে অ্যাস্ট্রোলজার যা বলেছে, ভুজুং ভাজুং যা শুনিয়েছে, তারা সেটা শুনেই প্লিজ অ্যান্ড অ্যাস্টনিশ, তারা খুশি হয়েছে এবং অবাক হয়ে গেছে। এই প্রথম একটা লোক যে কিনা অ্যাস্ট্রোলজারকে প্রশ্ন করছে যে তুমি নিজেকে জ্যোতিষী বলে দাবি করো, তাই না? তাই অ্যাস্ট্রোলজার এটাতে, তার এই কথাটাতে চ্যালেঞ্জ ফিল করলো। অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light. ওই যে লোকটা অ্যাস্ট্রোলজারের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছিল, তার হাতটাকে ওই যে সামনে সবুজ আলোর রেখা যেটা এসে পড়ছে সেদিকে অ্যাস্ট্রোলজার ওই লোকটার হাতটাকে টিল্টিং কথাটার অর্থ হচ্ছে কাত করে, কিছুটা এরকম করে কাত করে সে হাতটা দেখার চেষ্টা করলো। এবং কি বলছে সে? yours is a nature, তোমার স্বভাব হলো, অর্থাৎ এতদিন বাকি মানুষজনকে সে যে কথা বলে এসছে এর ক্ষেত্রেও সে সেই একই কথা, সেই একই ট্রিক অ্যাপ্লাই করা শুরু করেছিল। এরপর কি হলো দেখো। ও স্টপ দ্যাট। এই লোকটি কিন্তু খুব জান্দ্রেল, সে কিন্তু সহজে মেনে নেওয়ার লোক নয়। লোকটা কি বলছে? আরে থামো থামো থামো। দি আদার সেড, লোকটি বলল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল। লোকটা কি বলছে? যে থামো থামো, এসব আজে বাজে কথা বাদ দাও, তুমি আমাকে কিছু কাজের কথা বলো।
অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার এতদিন সবাইকে বলতো তোমার স্বভাব এই, তুমি এই করো, বা যে যে কথাগুলো সে এতদিন লোকজনকে বুঝিয়ে এসছে, এই সব কথা কিন্তু এই লোকটি মোটেই শুনতে চায় না। তার বক্তব্য হচ্ছে তুমি এসব কথা সাইড রাখো, আমাকে তুমি কাজের কথা বলো। এরপর কি বলছে, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। এখানে আওয়ার ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? অ্যাস্ট্রোলজারকে। কেন অ্যাস্ট্রোলজারকে আওয়ার ফ্রেন্ড বলা হচ্ছে? দেখো, গল্পটা শুরুর থেকে আমরা অ্যাস্ট্রোলজারের জীবন বা সে কিভাবে মানুষকে বোকা বানাতো বা সে কিভাবে ব্যবসা চালাতো সেটা আমরা জানছি, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের জীবন সম্পর্কে আমরা পড়ছি। এবং কিছুক্ষণ আগে আমরা একটা বিষয় পড়লাম যে অ্যাস্ট্রোলজার যে কথাগুলো বলতো মানুষকে খুশি করার জন্য, মানুষের মন ভোলানোর জন্য সে যে মিথ্যে মিথ্যে কথাগুলো বলতো, তার ফলে সে মানুষের খুব প্রিয় মানুষ হয়ে উঠতো, অর্থাৎ মানুষের বন্ধু হয়ে উঠেছিল সে এতদিনে। তার জন্য এখানে অ্যাস্ট্রোলজারকে ফ্রেন্ড বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে ওই লোকটির কথাতে অ্যাস্ট্রোলজার একটু দুঃখিত হলো। পিক কথার অর্থ ক্ষুণ্ণ বা দুঃখিত হলো সে। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন। আমি প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 3 পয়সা করে নিয়ে থাকি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি আ গুড এনাফ ফর ইয়োর মানি। এবং তার বদলে তুমি যেটা পাবে সেটা তোমার, তুমি যে আমাকে 3 পয়সা দেবে তার বদলে তুমি আমার কাছ থেকে যেটা পাবে সেটা অনেক বেশি, তোমার ওই পয়সার থেকে অনেক বেশি কিছু আমি তোমাকে দিতে পারি। At this the other withdrew his arm, took out an anna and flung it out to him. এতে কি হলো, ওই যে লোকটা ওই জ্যোতিষীর দিকে নিজের হাতটা বাড়িয়ে রেখেছিল, সে নিজের হাতটাকে ছিনিয়ে নিল, নিজের পকেট থেকে একটা আনা বার করে অ্যাস্ট্রোলজারের দিকে ছুড়ে দিল। ছুড়ে দিয়ে কি বলছে, সেইং আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক। আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাকে জিজ্ঞেস করব। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। এবং আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি তুমি মিথ্যে কথা বলছো, ব্লাফিং কথার অর্থ হচ্ছে মিথ্যে কথা বলা বা ভেলকিবাজি করা, তুমি মিথ্যে কথা বলছো এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে ওই আনাটা তুমি আমাকে ফেরত দেবে উইথ ইন্টারেস্ট, সুদ সহ ওই আনা তুমি আমাকে ফেরত দেবে। অর্থাৎ লোকটি কতটা জানরেল বোঝার চেষ্টা করো। এবার কিন্তু অ্যাস্ট্রোলজার ফেঁসে গেছে, অর্থাৎ এতদিন সে যেভাবে মানুষজনকে বোকা বানিয়ে পার করে এসছে এই লোকটাকে কিন্তু অত সহজে সে হার মানাতে পারবে না। চলো দেখা যাক। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। আর তুমি যদি আমার অ্যান্সার, তুমি যদি আমার উত্তরে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? 1 আনা 2 আনা ছেড়ে অ্যাস্ট্রোলজার একেবারে 5 টাকায় পৌঁছে গেছে। অ্যাস্ট্রোলজার বাবু ধান্দার জন্য ওখানে বসে রয়েছে, সে নিজের ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। ফলে সে তখনও চেষ্টা করছে যতটা পরিমাণে নিজের ব্যবসা আর কি মানে ভালোভাবে ব্যবসা চালানো যায়। তাই কি বলছে, তুমি তাহলে আমাকে 5 টাকা দেবে কি যদি আমি তোমাকে সন্তুষ্ট করে দিতে পারি? কারণ অ্যাস্ট্রোলজার তখনও কি ভাবছে, বাকিদের মতো আমি একেও বোকা বানিয়ে নিতে পারবো। তারপরে লোকটা কি বলছে, নো। লোকটার সোজাসুজি উত্তর, না আমি দেব না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি আমাকে অন্তত 8 আনা দেবে। এরপর লোকটা কি বলছে, অল রাইট প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং সেড দি স্ট্রেঞ্জার। আমরা তাহলে দেখতে পাচ্ছি ওই লোকটা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। অ্যাস্ট্রোলজার যখন বললো যে ঠিক আছে 5 টাকা না দাও তুমি আমাকে অন্তত 8 আনা দেবে, তখন লোকটা বলছে দেব, কিন্তু তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে তুমি আমাকে দ্বিগুণ ফেরত দেবে। অর্থাৎ আমি যদি তোমাকে 8 আনা দিই তুমি আমাকে 16 আনা ফেরত দেবে। অর্থাৎ লোকটা কিন্তু মোটেই সেই জ্যোতিষীকে বিশ্বাস করছে না, তার মধ্যে একটা ধারণা রয়েছে যে জ্যোতিষী কিছু ভুল বলবে, অর্থাৎ জ্যোতিষীর উত্তরে সে সন্তুষ্ট হবে না, এরকম একটা ব্যাপার। এরপর কি হলো, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। প্যাক্ট কথাটার মানে হচ্ছে চুক্তি। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি, যে লিটল ফার্দার আর্গুমেন্ট, বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর তাদের মধ্যে এই চুক্তিটা স্থির হলো যে হ্যাঁ জ্যোতিষীর কথায় যদি ওই স্ট্রেঞ্জারটি সন্তুষ্ট হয় তাহলে সেই স্ট্রেঞ্জার জ্যোতিষীকে 8 আনা দেবে, এবং যদি জ্যোতিষী ভুল প্রমাণিত হয় তাহলে সে ওই লোকটিকে 16 আনা ফেরত দেবে। আচ্ছা, এরপর চলো আমরা দেখি। দি অ্যাস্ট্রোলজার সেন্ড আপ আ প্রেয়ার টু হেভেন। অ্যাস্ট্রোলজার আকাশের দিকে তাকিয়ে একটা প্রার্থনা করে নিচ্ছে। যেহেতু তারা নিজেদেরকে ঈশ্বরের দূত হিসেবে আমাদের কাছে উপস্থাপন করে, ফলে
তাদের মধ্যে এরকম একটা হাবভাব থাকে যে হ্যাঁ ঈশ্বরের সাথে যেন তাদের ডাইরেক্ট কনভারসেশন হয়, মানে ওপরের দিকে তাকিয়ে প্রায়ই তারা এরকম মন্ত্রোচ্চারণ বা এরকম কিছু হাবভাব করে থাকে, যেটাতে আমাদের মনে হয় যে হ্যাঁ ঈশ্বর যেন তাকে কিছু উপদেশ দিয়ে দিচ্ছে আমাদের জীবনের এই সমস্যা সমাধানের জন্য। বা তোমরা পিকে সিনেমাটা কেউ দেখেছো কি? পিকে সিনেমাটাতে দেখবে এরকম, সেখানেও এরকম একজন জ্যোতিষী বাবা বা একজন সাধু বাবা রয়েছে যে প্রায়শই এরকম ওপরের দিকে তাকিয়ে কথাবার্তা বলে এবং মানুষকে ভুজুং ভাজুং ভুলভাল বোঝায়, যেটা আমাদের এই জ্যোতিষী বাবা সাধু বাবাদের একটা কমন নেচার। যাই হোক, আমরা এখানে ফিরে আসি। অ্যাজ দি আদার লিটার চুরুট, যতক্ষণ ওই অ্যাস্ট্রোলজার স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করে নিচ্ছে, ততক্ষণ অপর দিকের লোকটা মানে স্ট্রেঞ্জারটা কি করছে, ও একটা চুরুট ধরিয়ে নিল, অবভিয়াসলি ফর স্মোকিং। দি অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face by the matchlight। ওই যে চুরুটটা ওই লোকটা ধরালো, ওই যে মাচিসের আলোর এক ঝলকে সে ওই অ্যাস্ট্রোলজার প্রথমবারের মতো লোকটির চেহারা দেখতে পেল। এরপর কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা যেতে চলেছি, চলো সেটা আমরা দেখে নিই। There was a pause as cars hooted on the road। রাস্তার মধ্যে গাড়ির প্রচন্ড আওয়াজ, কার্স হুটেড মানে গাড়ির হর্নের আওয়াজ, কার্স হুটেড অন দি রোড। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস। জুটকা কথাটার অর্থ হচ্ছে ঘোড়ার গাড়ি। জুটকা ড্রাইভার্স মানে ঘোড়ার গাড়ির ড্রাইভাররা তাদের ঘোড়ার ওপর চিৎকার চেঁচামেচি করছে। সোর মানে চিৎকার চেঁচামেচি করা, ওই ঘোড়াগুলোর ওপর চিৎকার চেঁচামেচি, হেই হেই হেট হেট করছে, কারণ ক্রমশ অন্ধকার নেমে আসছে, রাত হচ্ছে, সকলেরই বাড়ি ফেরার তাড়া রয়েছে, তারাও এবার বাড়ি ফিরে যাবে। আচ্ছা, এখানে আমাদের মনে হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ, ঘোড়ার গাড়ির গাড়োয়ানরা ঘোড়ার ওপর চিৎকার করছে, তাহলে দেয়ার ওয়াজ আ পজ, একটা নিস্তব্ধতা সেখানে কি করে থাকতে পারে? জ্যোতিষী এবং ওই স্ট্রেঞ্জারের মধ্যে ততক্ষণ একটা নিস্তব্ধতা ছিল, তারা দুজনে ততক্ষণ চুপ করেছিল, কারণ আশেপাশে এরকম নানা রকম আওয়াজ হচ্ছিল। এরপর কি বলছে? অ্যান্ড দি ব্যাবল অফ দি ক্রাউড এজিটেটেড দি সেমি ডার্কনেস অফ দি পার্ক। আমরা আগেই দেখলাম যে পার্কে একটা আলো আঁধারির পরিবেশ সবসময় বিরাজ করতো, কারণ সেখানে আলোর খুব একটা ব্যবস্থা ছিল না। এবার যেহেতু রাত হয়ে আসছে, বেশিরভাগ দোকানদাররা হয়তো তাদের দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছে, ফলে সেখানে আরও একটু অন্ধকার নেমে এসছে। এই যে জুটকা ড্রাইভারদের চিৎকার চেঁচামেচি বা গাড়ির হর্ন, এই সমস্ত এই কোলাহলটা ওই যে পার্কের একটা শান্তিপূর্ণ অন্ধকার যে পরিবেশটা ছিল সেটাকে বিঘ্নিত করছিল। অ্যাজিটেটেড কথার অর্থ হচ্ছে বিঘ্নিত করা, বিঘ্নিত করছিল চারদিকের আওয়াজ, এবং এতক্ষণ সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, হঠাৎ করে এই চিৎকার চেঁচামেচিতে সেই শান্তিটা কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে। এরপর কি বলছে? দি আদার স্যাট ডাউন সাকিং হিজ চুরুট পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। ওই যে স্ট্রেঞ্জারটা সেখানে রুথলেসলি বসেছিল। রুথলেসলি কথার অর্থ হচ্ছে একদম নিষ্ঠুর, দয়া মায়াহীন, তার মধ্যে কোনো দয়া মায়া নেই, সে একেবারে নিষ্ঠুর হয়ে সেখানে বসে তার ওই যে চুরুটটা সে ধরিয়েছিল। সাকিং আউট মানে ধোয়া টানছিল এবং ধোয়া ছাড়ছিল, পাফিং আউট, সে সেখানে নিষ্ঠুরের মতো বসে ক্রমাগত চুরুটের ধোয়া টানছে এবং ধোয়া ছাড়ছে। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজার অস্বস্তি বোধ করলো এবং এরপর সে কি বলছে? হিয়ার টেক ইউর আনা ব্যাক। ওই স্ট্রেঞ্জারটি অ্যাস্ট্রোলজারকে যে আনাটা ছুঁড়ে দিয়েছিল, ওই আনাটা সে স্ট্রেঞ্জারকে ফেরত দিয়ে কি বলছে? এই নাও, তোমার আনাটি ফেরত নিয়ে নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। ইউজ টু কথাটার অর্থ হচ্ছে অভ্যস্ত, আমি এরকম চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নই। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজার কিন্তু একটু ভয় পেয়ে গেছে, সে অস্বস্তিতে পড়ে গেছে। সে কি বলছে? এতক্ষণ সে রীতিমতো লোকটার সঙ্গে তর্কাতর্কি ঝামেলা লেগে গিয়েছিল পয়সা দেওয়া নেওয়ার নিয়ে, এখন সে ওই যে আনাটি লোকটি তাকে দিয়েছিল, সেই আনাটি লোকটিকে ফেরত দিয়ে কি বলছে? এই নাও, তোমার আনাটা ফেরত নিয়ে নাও, এবং আমি এইরকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নই। ইট ইজ লেট ফর মি টুডে। আজকে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে আজকে ছেড়ে দাও। তার মধ্যে একটা চিন্তা, তার মধ্যে একটা ভয় কাজ করছে ওই অ্যাস্ট্রোলজারের মধ্যে। সে কি বলছে? আমাকে আজকে ছেড়ে দাও, এটা আমার জন্য আজ খুব দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ। ওই যে সে তার ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরছিল, আবার সে সেগুলো বেঁধে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড
ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। ওই যে স্ট্রেঞ্জারটি ছিল, যখন অ্যাস্ট্রোলজার তার ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরে নিচ্ছে, সেই স্ট্রেঞ্জার তার হাতটা, রিস্ট, তার এই কবজিটা চেপে ধরেছে। চেপে ধরে কি বলছে, তুমি তো এত সহজে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। তুমি আমাকে এখানে ড্র্যাগড মি মানে ধরে বশ করিয়েছো। আমি যখন এখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে এখানে টেনে বশ করিয়েছো। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিফ। অ্যাস্ট্রোলজার তার ওই হাতের মুঠোর মধ্যে যেন কেঁপে উঠল, ভয়ে সে কাঁপছে। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট। তার গলার স্বর ক্রমশ কাঁপছে এবং দুর্বল হয়ে আসছে। সে কি বলছে, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। আমাকে আজকে ছেড়ে দাও, আমি তোমার সাথে কাল কথা বলি। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখলাম, অ্যাস্ট্রোলজার রীতিমতো মানুষজনকে ভুলভাল বুঝিয়ে যথেষ্ট কনফিডেন্সের সাথে মানুষকে ভুলভাল যা উপদেশ দিয়ে দিত, মানুষ সেটা বিশ্বাস করত। কিন্তু এখন এই লোকটির কাছে অ্যাস্ট্রোলজার নিজেই ফেসে গেছে। সে ভয় পাচ্ছে, তার গলা কাঁপছে, সে দুর্বল হয়ে পড়ছে। কি বলছে, আমাকে আজকে ছেড়ে দাও, আমি কাল তোমার সঙ্গে কথা বলে নেব, এরকম একটা বিষয় তার মধ্যে দেখা যাচ্ছে। The other thrust his palm in his face and said, challenge is challenge. ওই লোকটিও কিন্তু খুবই জানদ্রেল, আমরা শুরুর থেকেই দেখলাম। সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। কি বলছে সে আবার তার হাতটা অ্যাস্ট্রোলজারের দিকে বাড়িয়ে দিয়ে কি বলছে, চ্যালেঞ্জ যখন তুমি নিয়েছো, তোমাকে তখন কাজটা করতেই হবে। অর্থাৎ তোমাকে বলতেই হবে, তুমি যে এতক্ষণ বললে যে আমি যে চিন্তিত এবং আমার চিন্তার সমাধান তুমি আমাকে দিয়ে দেবে, সেটা তোমাকে বলতে হবে। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যখন তুমি নিয়েছো, সেটা তোমাকে পূরণ করতেই হবে। গো অন, অর্থাৎ বলে চলো তুমি। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। দেয়ার ইজ আ ওম্যান। অ্যাস্ট্রোলজারের গলা একেবারে শুকিয়ে এসছে। সে আবার নিজের ওই পুরনো ট্রিক কাজে লাগাতে যাচ্ছে। একজন মহিলা আছে, দেয়ার ইজ আ ওম্যান। ওই পুরনো কথা সে শুরু করছে। এরপর কি হচ্ছে, লোকটা কি বলছে, স্টপ সেড দ্য আদার। ওই যে জ্যোতিষী বলতে শুরু করেছিল যে একটা মহিলা আছে তোমার জীবনে, বা এরকম যে এতদিন বাকিদেরকে সে যে কথাগুলো বলেছিল, এরকম এর ক্ষেত্রেও জ্যোতিষী বলা শুরু করেছে। শোনার সাথে সাথে লোকটা কি বলছে, থামো, বন্ধ করো, তোমার এইসব কথা বন্ধ করো, এরকম একটা আর কি অ্যাটিটিউড লোকটা। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এসব কিছু শুনতেই চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। তাহলে লোকটার প্রশ্নটা কি, আমি যে আমার যে বর্তমান খোঁজ, প্রেজেন্ট সার্চ, অর্থাৎ সেই মুহূর্তে কারোর একটা বা কোনো কিছুর একটা খোঁজ করছে, সেই খোঁজে আমি সফল হব কিনা এটা তুমি আমাকে বলো, বাকি আর কোনো কথা আমি শুনতে চাই না। অ্যান্সার দিস অ্যান্ড গো। এটা বলে তুমি চলে যেতে পারো। আদারওয়াইজ আই উইল নট let you go till you disgorge all your coins. না হলে আমি তোমাকে যেতে দেব না, যতক্ষণ না তুমি তোমার ওই যে তোমার ব্যাগের মধ্যে যত সারাদিনে তুমি যে রোজগার করেছো যত কয়েন, সব ডিসগর্জ মানে হচ্ছে সব আমার কাছে দিয়ে চলে যাও। অর্থাৎ হয় তুমি আমাকে এই উত্তরটা দাও যে আমি আমার বর্তমান খোঁজে সফল হব কিনা, না হলে তোমার ওই ব্যাগের মধ্যে যত কয়েন রয়েছে সেগুলো তুমি আমাকে দিয়ে চলে যাও, না হলে তুমি যেতে পারবে না। দি অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। এরপর জ্যোতিষী কি করলো, বিড়বিড় করে কিছু মন্ত্রোচ্চারণ করে নিল। ইনক্যান্টেশনস কথাটার অর্থ হচ্ছে মন্ত্রোচ্চারণ করা। সে বিড়বিড় করে কিছু মন্ত্রোচ্চারণ করলো এবং কি বলল, অল রাইট আই উইল স্পিক। আচ্ছা, অ্যাস্ট্রোলজারের মধ্যে সেই পুরনো কনফিডেন্স আবার ফিরে এসছে। কি বলছে, ঠিক আছে আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি, আমি যেটা বলবো তার দ্বারা তুমি যদি সন্তুষ্ট হও, তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে? অ্যাস্ট্রোলজার কিন্তু এখনো তার ধান্দা নিয়ে, তার ব্যবসা নিয়ে পড়ে আছে। এখনো সে সেই টাকা পয়সার জায়গায় পৌঁছে গেছে। এতক্ষণ সে ভয়ে প্রায় দুর্বল হয়ে গেছিল, ভয়ে মূর্ছা যাচ্ছিল। আবার কিছু মন্ত্রোচ্চারণের পর তার মধ্যে যেন কিছুটা শক্তি চলে এলো। এরপর কি বলছে, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। তাছাড়া আমি আমার মুখ খুলবো না এবং তোমার যা ইচ্ছে তুমি করে নিতে পারো। অর্থাৎ এতক্ষণ যে জ্যোতিষী ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, ভয়ে দুর্বল হয়ে গেছিল, তার মধ্যে আবার সে আগের কনফিডেন্ট ফিরে এলো। সে কি বলছে,
যে ঠিক আছে আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার বদলে তুমি যদি আমাকে 1 টাকা না দাও তাহলে আমি আমার মুখ খুলবো না, এবং তোমার যা ইচ্ছা তুমি করে নিতে পারো, আমি তাতে থোড়াও পরোয়া করি না, এরকম একটা অ্যাটিটিউড অ্যাস্ট্রোলজারের মধ্যে। এরপর কি হলো, আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড। আবার তাদের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হলো, ওই যেরকম আগে হয়েছিল। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং, অনেকক্ষণ এই টাকা পয়সা নিয়ে তর্কাতর্কি হওয়ার পর ওই যে স্ট্রেঞ্জারটি সে শেষমেশ রাজি হলো। দি অ্যাস্ট্রোলজার সেড ইউ ওয়্যার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? তোমাকে মৃত বলে ছেড়ে চলে যাওয়া হয়েছিল, ঠিক বলছি আমি? তাহলে যে অ্যাস্ট্রোলজার এতক্ষণ ওই লোকটির সামনে কথা বলতে ভয় পাচ্ছিল বা সে দুর্বল হয়ে পড়েছিল, সে কি বলে উঠলো হঠাৎ করে, এবং এতক্ষণে সে সেই আগের উত্তরগুলোই কিন্তু দিচ্ছিল, তোমার স্বভাব হলো বা তোমার জীবনে এরকম একটা মহিলা আছে। হঠাৎ করে সেই জ্যোতিষী কি বলছে, ইউ ওয়্যার লেফট ফর ডেড, তোমাকে মৃত বলে ছেড়ে আসা হয়েছিল। লোকটি কি বলছে, টেল মি মোর, হ্যাঁ আরও কিছু বলো। লোকটি অ্যাস্ট্রোলজারের কথায় কিছুটা উৎসাহ দেখালো। A knife has passed through you once, said the astrologer. জ্যোতিষী এরপরে কি বলছে, একসময় তোমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। লোকটি এরপর কি বলছে, গুড ফেলো, হি bared his chest to show the scar, what else? লোকটি কি করলো, অ্যাস্ট্রোলজার যে বলেছে যে তোমাকে একসময় ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, লোকটি কি বলছে, গুড ফেলো কথাটার অর্থ এমনিতে হচ্ছে ভালো মানুষ, অর্থাৎ মানে লোকটি যেভাবে বোঝাতে চাইছে, সাব্বাস বলে সে তার জামা খুলে হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকে যে ক্ষত চিহ্নটা রয়েছে, ছুরি দিয়ে যে আঘাত করা হয়েছিল তার ফলে যে ক্ষত চিহ্নটা রয়েছে সেটা অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে এবং বলছে হ্যাঁ আরও কিছু বলো, হোয়াট এলস মানে এরপর আরও বলো। অ্যান্ড দেন you were pushed into a well nearby in the field, এবং তারপর তোমাকে একটি মাঠের কাছে একটি কুয়োতে ঠেলে ফেলে দেওয়া হয়। you were left for dead, তোমাকে মৃত বলে ছেড়ে সবাই চলে গিয়েছিল। এরপর লোকটা কি বলছে শোনো, I should have been dead if some passerby had not chance to peep into the well, আমি মরেই যেতাম যদি না কোনো এক পথিক, পাসারবাই কথাটার অর্থ হচ্ছে পথচারী বা পথিক, যদি না কোনো একটা পথচারী ওই কুয়োর মধ্যে উকি মেরে দেখতো। পিপ ইন্টু কথাটার অর্থ হচ্ছে উকি মেরে দেখা, সে উকি মেরে কুয়োতে দেখেছিল এবং সে এই স্ট্রেঞ্জারটিকে বাঁচিয়েছিল। তাহলে স্ট্রেঞ্জার কি বলছে যে আমি মরেই যেতাম যদি না কোনো এক পথচারী ওই কুয়োতে উকি মেরে দেখতো এবং আমাকে সেখান থেকে উদ্ধার করতো। এক্সক্লেম দি আদার, ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, মানে অতিরিক্ত উৎসাহের সঙ্গে স্ট্রেঞ্জারের পর কথাগুলো বলছে, কারণ অ্যাস্ট্রোলজার ঠিক সেই কথাগুলোই বলছে যেগুলো সেই স্ট্রেঞ্জার শুনতে চেয়েছিল, বা সেই স্ট্রেঞ্জারের অতীতের সেই ঘটনা সেই অ্যাস্ট্রোলজার বলা শুরু করেছে, ফলে সেই স্ট্রেঞ্জারটি এরপর কিছুটা উৎসাহ অনুভব করলো, কিছুটা উৎসাহের সঙ্গেই সে এই কথাগুলি বলছে। When shall I get at him? He asked, clenching his fist. তাহলে ওই লোকটি কি বলছে, তার ক্লেঞ্চিং হিজ ফিস্ট মানে তার হাতটাকে মুঠি করে কি বলছে, আমি তাকে কখন খুঁজে পাবো। মানে লোকটির মধ্যে এখনও সেই রাগ রয়ে গেছে, কারণ এই লোকটিকে, এই স্ট্রেঞ্জারকে ছুরির আঘাত করেছিল একজন, ফলে তার প্রতি তার একটা রাগ থাকবে, এটা স্বাভাবিক। এখনও সে তার প্রতি বিরক্ত, বা সে কি চাইছে, সে তাকে খুঁজে পেতে চাইছে অবশ্যই বদলা নেওয়ার জন্য। তাই লোকটি কি বলছে, তার হাত মুঠো করে, রীতিমতো সে এখনও কিন্তু রেগে রয়েছে, তার হাত মুঠো করে বলছে আমি তাকে কখন খুঁজে পাবো, এরকম একটা বিষয়। এরপর অ্যাস্ট্রোলজার কি বলছে, ইন দি নেক্সট ওয়ার্ল্ড, পরলোকে পাবে, অর্থাৎ এই লোকে তুমি আর ওকে খুঁজে পাবে না। অ্যান্সার দি অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিল, হি ডায়েড 4 months ago in a far off town, একটি দূরের শহরে 4 মাস আগে সে মারা গেছে, অর্থাৎ সে আর বেঁচে নেই, তাই তুমি তাকে পরলোকে খুঁজে পাবে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কোনোদিন দেখতে পাবে না বা তাকে আর কোনোদিন খুঁজে পাবে না। দি আদার গ্রোনড অন হিয়ারিং ইট, ওই লোকটি কিছুটা, গ্রোন কথাটার অর্থ হচ্ছে আর্তনাদ করা, মানে
কান্নার সঙ্গে চিৎকার, মানে সে যখন শুনলো যে সেই লোকটিকে আর কোনোদিন দেখতে পাবে না বা খুঁজে পাবে না, অর্থাৎ তার বদলা নেওয়া হবে না, সে একটু আর্তনাদ করে উঠল। এবং এরপর অ্যাস্ট্রোলজার কি বলছে? দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড। গুরু নানক, অ্যাস্ট্রোলজার ওই লোকটির নাম ধরে ডাকছে। এরপর, ইউ নো মাই নেম? দি আদার সেড, টেকেন এ ব্যাক। কিছুটা অবাক হয়ে, টেকেন এ ব্যাক কথাটার অর্থ হচ্ছে কিছুটা অবাক হয়ে, চমকে গিয়ে লোকটা কি বলছে? তুমি আমার নাম জানো? যতক্ষণ সেই লোকটি অ্যাস্ট্রোলজারের কাছে এসছে, এতক্ষণ অবধি অ্যাস্ট্রোলজারকে না সে তার নাম না তার পুরনো পরিচয় কিছুই বলেনি। অ্যাস্ট্রোলজার কিছুক্ষণ হলো তার অতীত সম্পর্কে তাকে কিছু কথা বলছে, যেগুলো শুনে সে উৎসাহিত বোধ করছে। এখন অ্যাস্ট্রোলজার তার নাম ধরে সম্বোধন করছে, গুরু নায়ক। ফলে লোকটা একটু চমকে গেছে যে তুমি আমার নাম জানলে কিভাবে? এটা নিশ্চয় তোমাদেরকেও অবাক করছে, কারণ এতক্ষণ আমরা দেখলাম যে জ্যোতিষীর জ্যোতিষ চর্চা সম্পর্কে, গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এবং আগে আমরা এটা পড়লামই যে সে মোটেই জানে না যে পর মুহূর্তে তার সাথে কি ঘটতে চলেছে। এই অ্যাস্ট্রোলজার এই স্ট্রেঞ্জারের অতীত সম্পর্কে গড়গড় করে অনেক কথা বলে যাচ্ছে এবং সে তার নাম ধরে ইতিমধ্যে ডেকে ফেলেছে। অর্থাৎ হঠাৎ করে অ্যাস্ট্রোলজারের হলোটা কি? আমরাও কোথাও গিয়ে একটু চমকে যাচ্ছি, তাই না? চলো এরপর আমরা বাকিটা দেখি। অ্যাজ আই নো অল আদার থিংস, অ্যাস্ট্রোলজার কি বলছে? যেমন আমি আর বাকি সব কিছুই জানি, সেরকম আমি তোমার নামটাও জানি। তাহলে অ্যাস্ট্রোলজার কি সত্যি এরকম কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেল হঠাৎ করে, যে সে ওই স্ট্রেঞ্জারের অতীত সম্পর্কে বলছে, তার নাম বলছে এবং বলছে যে আমি যেরকম আর বাকি সব কিছুই জানি? চলো দেখা যাক কি হচ্ছে। অ্যাস্ট্রোলজার কি বলছে তাহলে? গুরু নায়ক, লিসন কেয়ারফুল হোয়াট আই হ্যাভ টু সে। গুরু নায়ক, এরপর আমি যা যা বলছি সেটা তুমি খুব মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। তাহলে জ্যোতিষী কি বলছে? যে ওই যে স্ট্রেঞ্জার, তার গ্রামটি কোন দিকে? ওই শহর থেকে উত্তরের দিক দিয়ে গেলে 2 দিনের যাত্রায় ওই লোকটি তার গ্রামে পৌঁছে যেতে পারবে। এরপর কি বলছে জ্যোতিষী? টেক দি নেক্সট ট্রেন অ্যান্ড বি গান। পরের ট্রেনটি ধরে তুমি বাড়ি চলে যাও। আই সি ওয়ান্স এগেইন আ গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আমি তোমার জীবনে আবার বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি যদি তুমি তোমার বাড়ির থেকে দূরে থাকো। আবার বিপদের আশঙ্কা কেন? আগে তার সাথে ওই বিপদটা ঘটে গেছে, একজন তাকে ছুরির আঘাত করেছিল, মানে প্রায় সে মরেই যাচ্ছিল, তার মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল। তাই জ্যোতিষী বলছে আবার সেরকম বিপদের আশঙ্কা আমি তোমার জীবনে দেখতে পাচ্ছি, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ি ফিরে যাও। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম। ওই যে অ্যাস্ট্রোলজারের বিভিন্ন যে জিনিসপত্র তার সামনে ছিল, তার মধ্যে একটি ছোট পাত্রে তার কাছে ওই স্যাক্রেড অ্যাশ, ওই যে পবিত্র ছায়ের টিকা, যেটি সে নিজেও তার কপালে এঁকে রাখতো, সেই পবিত্র ছাই রাখা ছিল। সেই ছাই থেকে এক চিমটি ছাই তুলে সে ওই লোকটির হাতে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম। ছাই তার হাতে দিয়ে কি বলছে? এটা তোমার কপালে ঘষে নাও এবং বাড়ির দিকে রওনা যাও। অর্থাৎ অ্যাস্ট্রোলজারের বলার বক্তব্য যে এই ছায়ের টিকা তোমাকে তোমার পরবর্তী যা বিপদ আসতে চলেছে সেটার থেকে তোমাকে রক্ষা করবে, এরকম একটা বিষয়। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। দক্ষিণের দিকে তুমি আর কোনো দিনও আসবে না। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, মানে তাকে এক প্রকার উপদেশ দিচ্ছে যে তুমি কিন্তু আর ভুলেও এই দক্ষিণের দিকে আসার চেষ্টা করবে না, তাহলে তুমি 100 বছর বাঁচবে। তার পরমায়ু কামনা করে দিল অ্যাস্ট্রোলজার। এরপর লোকটা কি বলছে? হোয়াই শুড আই লিভ হোম এগেইন? আমি আবার কেন বাড়ি ছেড়ে আসবো? অর্থাৎ লোকটার এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল ওই লোকটিকে খোঁজা যে তাকে ছুরির আঘাত করেছিল। এখন সে জেনে গেছে যে ওই লোকটি 4 মাস আগে মারা গেছে, তাকে সে আর কোনোদিন খুঁজে পাবে না, ফলে তার তো আর এখান সেখান ঘুরে বেড়ানোর দরকার নেই। তাই সে কি বলছে? দি আদার সেড রিফ্লেক্টিভলি, কিছুটা চিন্তিত হয়ে সেই কথাটা বলছে যে আমি আর কেন বাড়ি থেকে দূরে যাব। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড চোক আউট হিজ লাইফ। আমি এখান সেখান ঘুরে বেড়াচ্ছিলাম কেন? ওই লোকটির খোঁজে যে আমাকে একসময় ছুরির আঘাত করেছিল, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, তার জীবন শেষ করে দেওয়ার জন্য। চোক আউট কথার অর্থ হচ্ছে তাকে একেবারে মেরে ফেলা, তার জীবন শেষ করে দেওয়ার জন্য আমি এখান সেখান ঘুরে বেড়াচ্ছিলাম, ওই লোকটিকে অনবরত খুঁজে চলেছিলাম।
I was only going away now and then to look for him and to choke out his life if I met him. অর্থাৎ আমি এখান সেখান ঘুরে বেড়াচ্ছিলাম ওই লোকটির খোঁজে, যদি ওই লোকটির সঙ্গে আমার দেখা হয়, এবং আমি ওর জীবন শেষ করে দিতে চাইছিলাম, কারণ ওই লোকটি একসময় এই স্ট্রেঞ্জারকে আঘাত করেছিল, ফলে তার প্রতি বদলা নেওয়ার জন্য সে এখান সেখান ঘুরে বেড়াচ্ছিল যদি সেই লোকটিকে সে খুঁজে পায়। কিন্তু এখন সে জেনে গেছে সে তাকে আর কোনোদিন খুঁজে পাবে না, কারণ ওই লোকটি মারা গেছে, ফলে আর তার এখান সেখান ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপর কি বলছে? হি শুক হিজ হেড রিগ্রেটফুলি। রিগ্রেট কথার অর্থ হচ্ছে অনুতাপ করা, অর্থাৎ সে খুব দুঃখের সাথে নিজের মাথাটা নাড়ছে। কেন? হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস। কি বলছে ওই স্ট্রেঞ্জারটি? সে আমার হাত থেকে পালিয়ে গেল। ওই স্ট্রেঞ্জারের কি উদ্দেশ্য ছিল? যে লোকটি তাকে এক সময় ছুরির আঘাত করেছিল তাকে খুঁজে বের করে তার জীবন শেষ করে দেবে। এবার সে তাকে আর কোনোদিন পাবে না, সে তার বদলা নিতে পারবে না, ফলে তার অনুতাপ হচ্ছে, তার দুঃখ হচ্ছে। দুঃখের সঙ্গে সে কি বলছে? সে আমার হাত থেকে পালিয়ে গেল, সে আমার হাত থেকে বেঁচে গেল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, আমার হাত থেকে সে বেঁচে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড। আশা করি সে সেভাবেই মারা গেছে যেটা সে ডিজার্ভ করতো, মানে যেভাবে তার মারা যাওয়া উচিত ছিল। এবার কিভাবে তার মারা যাওয়ার উচিত ছিল চলো দেখি। এটা এবার আমাদের অ্যাস্ট্রোলজার বলছে, দেখো। ইয়েস, সেড দি অ্যাস্ট্রোলজার, হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি। তাহলে অ্যাস্ট্রোলজার কি বলছে? হ্যাঁ, তাকে সে একটি লরির ধাক্কায় মারা গেছে, একটি লরি তাকে পিষে দিয়ে চলে গেছে, ক্রাশড। দি আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। ওই স্ট্রেঞ্জারটি এটি শুনে খুব খুশি হলো, গ্র্যাটিফাইড, কারণ আগেই সে বলল যে ঠিক আছে সে আমার হাত থেকে পালিয়ে গেছে, কিন্তু অ্যাটলিস্ট আমি এটা আশা করছি যে সে যেভাবে ডিজার্ভ করতো মারা যাওয়াটা সে সেভাবেই মারা গেছে। এবার অ্যাস্ট্রোলজার তাকে কি বলে দিল? যে হ্যাঁ, সে একটি লরির ধাক্কায় মারা গেছে, অর্থাৎ খুব যন্ত্রণার সাথে তার মৃত্যুটি ঘটেছে। এটি শুনে ওই স্ট্রেঞ্জার খুবই খুশি হলো বা আনন্দিত হলো। এখানে দেখো আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে অ্যাস্ট্রোলজার এখন যে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কিন্তু ওই লোকটির মনের মতো, লোকটি কিন্তু সন্তুষ্ট হচ্ছে। দি প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দি টাইম দি অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। তাহলে ওই জায়গাটা কিছুক্ষণের মধ্যে একেবারে নির্জন হয়ে গেল যখন অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্র নিজের ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে রওনা দিল। ডেজার্টের কথাটার অর্থ হচ্ছে নির্জন, মানে একেবারে ফাঁকা হয়ে গেল। কারণ এর আগেই আমরা জানলাম যে বাকি যে দোকানদাররা বা যে ব্যবসায়ীরা তারা ইতিমধ্যেই চলে গেছে, কারণ ক্রমশ রাত হয়ে এসেছে। শুধুমাত্র ওই অ্যাস্ট্রোলজার এবং স্ট্রেঞ্জারই এতক্ষণ অবধি সেখানে ছিল। এরপর সেই অ্যাস্ট্রোলজারও তার বাড়ির দিকে রওনা দিল। দি গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান। ওই যে সবুজ আলোর রেখাটি অ্যাস্ট্রোলজারের সামনে এসে পড়তো, সেই রেখাটিও মুছে গেছে, সরে গেছে সেখানে। লিভিং দি প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। সেই সবুজ আলোর রেখাটি সেখান থেকে সরে গিয়ে জায়গাটিকে একেবারে নির্জন এবং ডার্কনেস মানে একেবারে অন্ধকার এবং নির্জন নিশ্চুপ করে দিয়ে চলে গেছে সবুজ আলোর রেখা। দি স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দি নাইট আফটার giving the astrologer a handful of coins। তাহলে স্ট্রেঞ্জারটাও কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির দিকে রওনা দিল। তার আগে সে কি করেছে? অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন দিয়ে গেছে। আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন অ্যাস্ট্রোলজারকে দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট when the astrologer reached home। তাহলে সেই জ্যোতিষী যতক্ষণে বাড়ি পৌঁছেছে ততক্ষণে প্রায় মধ্যরাত হয়ে গেছে। His wife was waiting for him at the door and demanded an explanation। তার স্ত্রী তার জন্য দরজায় অপেক্ষা করছিল। প্রায় মধ্যরাত হয়ে গেছে, জ্যোতিষী তখনও অবধি বাড়ি ফিরে আসেনি। তার স্ত্রী তার জন্য চিন্তা করছে, ফলে সে তার জন্য অপেক্ষা করছে, দরজায় দাঁড়িয়ে সে অপেক্ষা করছে এবং তার এত দেরির কি কারণ সেটা সে তার কাছে জানতে চাইছে। ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন মানে সে তার কাছে কৈফিয়ত চাইছে এতটা দেরি হওয়ার কারণ কি। হি ফ্লাং দি কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। তাহলে অ্যাস্ট্রোলজার কি করলো? তার স্ত্রী যখন তার দেরির কারণ তার কাছ থেকে জানতে চাইছে, সে ওই কয়েনগুলি যেগুলি ওই স্ট্রেঞ্জার তাকে দিয়েছিল, ওই এক মুঠো কয়েন তার স্ত্রীর দিকে ছুঁড়ে দিল। ফ্লাং দি কয়েন্স, স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে কি বলছে? গুনে দেখো।
একটা লোক এগুলো আজ দিয়ে গেল। 12.5 আনাস she said counting। তার স্ত্রী কি জানালো? 12.5 আনা। সেই কয়েনগুলো গুনে তার স্ত্রী জানালো 12.5 আনা। she was overjoyed। I can buy some jaggery and coconut tomorrow। তার স্ত্রী খুব খুশি। খুশি হয়ে সে কি বলছে? আমি কালকে কিছু নারকেল কিনবো, কোকোনাট, অ্যান্ড সাম জ্যাগারি। জ্যাগারি মানে হচ্ছে তালের গুড় বা আখের গুড়, অর্থাৎ সে গুড় এবং নারকেল কিনবে কালকে, এই জন্য সে খুব খুশি। এই টাকাগুলি দিয়ে সে সেগুলি কিনতে পারবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। অর্থাৎ তাদের একটি সন্তান রয়েছে যে কিনা অনেক দিন ধরেই কিছু মিষ্টি খাওয়ার বায়না করছে, কিন্তু সে বানিয়ে দিতে পারছে না, কারণ সেই জিনিস বানানোর সরঞ্জাম সে কিনে উঠতে পারেনি। কিন্তু এই টাকাগুলি দেখে সে, তার স্ত্রীর কি মনে হচ্ছে, এবার আমি আমার সন্তানকে সেই জিনিস বানিয়ে দেব যেটা সে এতদিন ধরে খেতে চাইছে, তাই সে খুব খুশি। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। হার অর্থাৎ তাদের একটি মেয়ে ছিল, তাহলে তাদের মেয়ের জন্য সে কিছু সুন্দর খাবারের পর বানিয়ে দিতে পারবে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাস্ট্রোলজার যে রোজগার করে আনে, রোজ কিন্তু সে এতটাও টাকা রোজগার করতে পারে না। না হলে দেখো, তার যে সন্তান এতদিন ধরে কিছু ভালো খাবার, কিছু সুস্বাদু খাবারের বায়না করছে, তার স্ত্রী সেটা তাকে বানিয়ে দিতে পারেনি, কারণ সেই জিনিস বানানোর সরঞ্জাম সে কিনে উঠতে পারেনি। আজকে এতগুলো কয়েন পেয়ে তার স্ত্রী খুব খুশি, কারণ অনেক দিন পর অ্যাস্ট্রোলজার এতগুলো কয়েন নিয়ে বাড়ি ফিরে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। অ্যাস্ট্রোলজার কি বলছে? সোয়াইন কথাটার অর্থ হচ্ছে শুয়োর, মানে শুয়োরটা আমাকে ঠকিয়ে দিল, এরকম একটা অ্যাস্ট্রোলজারের অ্যাটিটিউড। শুয়োরটা আমাকে ঠকিয়ে দিল। হি প্রমিসড মি আ রুপি। সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। ওই যে তাদের যে শেষ যে চুক্তিটার কথা মনে করো, 1 টাকা দেওয়ার কথা হয়েছিল, তার জায়গায় সেই স্ট্রেঞ্জারটাকে কত দিয়েছে? 12.5 আনা, মানে এখনো 3.5 আনা বাকি। ফলে অ্যাস্ট্রোলজারের কি মনে হচ্ছে যে ওই লোকটা তাকে ঠকিয়ে দিয়েছে। সেড দি অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বলল, সি লুকড আপ অ্যাট হিম, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং। তার স্ত্রী অ্যাস্ট্রোলজারকে দেখে কি বলছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? অর্থাৎ অ্যাস্ট্রোলজার এমনভাবে কথাটা বলে উঠেছে, শুয়োরটা আমাকে ঠকিয়ে দিয়েছে। এই কথাটা শুনে তার স্ত্রী, তার অ্যাস্ট্রোলজারের অ্যাটিটিউড দেখে তার স্ত্রী কি বলছে যে তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? নাথিং। অ্যাস্ট্রোলজার কি বলছে? না না, কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল। পায়ল জিনিসটা কি? পায়ল হচ্ছে, দেখবে আগেকার দিনের বাড়িতে এটা বেশি দেখা যেত, বা এখনও কারো কারো বাড়িতে রয়েছে, বাড়ির সামনের দিকে, মানে বেশি উঠোনের মধ্যে এটা দেখা যায়, উঁচু একটা জায়গা, বারান্দার মতো একটা জায়গা উঁচু, যেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করে, বসে থাকে, বা অনেক সময় হয়তো ঘুমিয়েও পড়ে। এরকম বাংলায় যেটাকে আমরা দাওয়া বলে থাকি, বাড়ির দাওয়া আমরা অনেক সময় শুনেছি না, তো সেই জিনিসটাকে এখানে পায়ল বলা হচ্ছে। তাহলে আফটার ডিনার, রাতের খাবার পর সেই পায়লে বসে সে অ্যাস্ট্রোলজার এবং তার স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। কি বলছে জ্যোতিষী তার স্ত্রীকে? ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। তুমি কি জানো, একটা বিরাট বোঝা আজকে আমার মাথা থেকে নেমে গেল। আচ্ছা, এরপর কি বলছে অ্যাস্ট্রোলজার? আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স। আমার এতদিন মনে হতো যে আমার হাতে কোনো একটা মানুষ খুন হয়েছে। অল দিজ ইয়ার্স, এত বছর ধরে আমি কি ভাবতাম যে আমার হাতে কোনো একটি মানুষ খুন হয়েছে, আমার হাতে তার রক্ত লেগে রয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই ran away from home, settled here and married. আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোলজারের গ্রাম ছেড়ে আসার পিছনে কারণটা কি ছিল? তার মনে হতো এত বছর ধরে যে সে কাউকে একটা খুন করে ফেলেছে। ওই যে আমরা আগেই মনে করে পড়েছিলাম যে উইদাউট এনি প্ল্যান অর প্রিভিয়াস থট, মানে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া সে তার গ্রাম ছেড়ে এসেছিল, কাউকে সে জানাতেও চায়নি। আমরা তখনই পড়েছিলাম যে সে সেই গ্রাম থেকে পালিয়ে আসতে চাইছে। তাহলে তার গ্রাম থেকে পালিয়ে আসার কারণটা কি? তার মনে হয়েছিল এত বছর ধরে যে সে কাউকে একটা খুন করেছে,
ফলে সে সেই গ্রাম থেকে পালিয়ে এতটা দূরে 200 মাইল দূরে এই শহরে এসেছে এবং বিয়ে করে এখানে বসবাস শুরু। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। তাহলে এতদিন অ্যাস্ট্রোলজারের মনে যে ভুল ধারণা ছিল, তার মনে মাথার উপর যে বোঝাটা ছিল যে সে একজনকে হয়তো মেরে ফেলেছে, খুন করে ফেলেছে, আজকে সে কোনোভাবে জানতে পেরেছে যে না, সেই লোকটি বেঁচে আছে। ফলে তার মাথার থেকে সেই বোঝাটি নেমে গেছে। এরপর তার স্ত্রী কি বলছে? সি গ্যাস্পড, ইউ ট্রাইড টু কিল। তার স্ত্রী এই কথাটি শুনে কিছুটা চমকে উঠেছে, সে ঢোক গিলছে, মানে সে বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী কাউকে খুন করেছে। সে চমকে উঠে বা কিছুটা ঢোক গিলে কি বলছে? তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে? তার মধ্যে একটা ভয় বা তার মধ্যে একটা আশঙ্কা যে তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে, তুমি কাউকে খুন করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ when I was a silly youngster. হ্যাঁ, যখন আমি গ্রামে থাকতাম। সিলি ইয়াংস্টার মানে যখন বয়স কম ছিল। সিলি কথার অর্থ বোকা। কম বয়সে বোকা ছিলাম, তখন আমি একজনকে মারার চেষ্টা করেছিলাম। এরপর কি বলছে? We drank, gambled and quarreled badly one day. আমরা একদিন প্রচুর মদ খেয়েছিলাম। ড্র্যাঙ্ক, গ্যাম্বেল, গ্যাম্বেল মানে হচ্ছে জুয়া খেলা। আমরা প্রচুর মদ খেয়ে জুয়ো খেলছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, খুব বাজে রকম একটা ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে, যার সেই ঝামেলাটা কোথায় গিয়ে পৌঁছায়? খুনোখুনিতে পৌঁছায়, যার ফলে সে অপর দিকের মানুষটিকে মারতে গিয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারলাম যে জ্যোতিষী ঠিক কত বড় জ্যোতিষী। ওই যে গল্পের শুরুতেই জ্যোতিষীকে নিয়ে বলা হয়েছিল না, যে জ্যোতিষ চর্চা নিয়ে তার বিন্দু মাত্র জ্ঞান নেই বা গ্রহ নক্ষত্রদের অবস্থান সম্পর্কে সে একেবারেই অজ্ঞ, এটা কিন্তু একেবারেই ঠিক। তাহলে মাঝখানে ওই যে গুরুনায়কের যে বিষয়টা আমরা জানলাম, সেটার কি হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি নাও বুঝতে পারো আমরা সেটা একটু ভালোভাবে জেনে নিই। এই যে জ্যোতিষী বলছে যে সে গ্রামে থাকাকালীন মদ খেয়ে একজনের সাথে তার খুব বাজে রকম একটা ঝামেলা হয়েছিল এবং সে ওই লোকটিকে মারার চেষ্টা করেছিল, সেটি আর কেউ নয়, গুরুনায়ক। এবং গুরুনায়ককে যে লোকটি ছুরি মেরেছিল সেটি আমাদের এই জ্যোতিষী। তার জন্যই তো জ্যোতিষী গুরুনানককে যত সব ভুলভাল কথা বলেছিল যে সে যেন আর না ওই দক্ষিণের দিকে আসে ওই লোকটির খোঁজে। এবং জ্যোতিষী এটাও বলে দিয়েছে যে গুরুনায়ক যাকে খুঁজছে সে মরে গেছে, লরির ধাক্কায় সে মরে গেছে। অর্থাৎ গুরুনায়ক যেটা শুনতে চেয়েছিল এসব শুনিয়েই জ্যোতিষী তাকে তার বাড়ির দিকে পাঠিয়ে দিল। কেন? যাতে জ্যোতিষী কোনোভাবে গুরুনায়কের হাতে ধরা পড়ে গিয়ে নিজের জীবনটা তাকে বিসর্জন না দিতে হয়। তার জন্যই তো সে গুরুনায়ককে এত সব গল্প বলল। অর্থাৎ এই জ্যোতিষীর মনে এতদিন এই ভয়টাই ছিল। ওই যে সে বলছে যে আমার মাথার উপর একটা বোঝা ছিল, জ্যোতিষী কি ভেবেছিল? গুরুনায়ক তার হাতে খুন হয়েছে। কারণ একদম শুরুতে সে জ্যোতিষীকে বলেছিল ইউ ওয়্যার লেফট ফর ডেড, তোমাকে মৃত বলে ছেড়ে আসা হয়েছিল। অর্থাৎ গুরুনায়ককে ছুরিরাঘাত করার পর জ্যোতিষী সেখান থেকে চলে এসেছিল। তারপর গুরুনায়কের সাথে কি হয়েছে, গুরুনায়কের কি পরিস্থিতিতে গুরুনায়ক পড়েছিল সে বিষয়ে কিন্তু জ্যোতিষী জানতো না। সে ধরেই নিয়েছিল যে গুরুনায়ক মারা গেছে। ফলে সেই ভয়ে জ্যোতিষী তার গ্রাম থেকে পালিয়ে এসেছিল। এরপর কি বলছে দেখো জ্যোতিষী, ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন এসব নিয়ে আর ভেবে কি লাভ? টাইম টু স্লিপ হি সেড, এখন ঘুমানোর সময়, সে বলছে। অর্থাৎ যখন জ্যোতিষী জানতে পারলো যে গুরুনায়ক মারা যায়নি, সে এখনো বেঁচে রয়েছে, এত বছর পর আজকে এসে সে নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারবে। তাই কি বলছে, এখন এসব ভেবে লাভ নেই, এখন ঘুমানোর সময়। ইয়নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দি পায়োল, সে ইয়নিং মানে হাই তোলা, সে হাই তুলছে এবং নিজের শরীর পায়োলে প্রসারিত করে সে ঘুমিয়ে পড়ল। তাহলে এখানেই আমাদের গল্প শেষ হচ্ছে। যদি টেক্সট সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেগুলো জানিও। আমাদের যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে তোমাদের সবার সমস্ত প্রশ্নের উত্তর আমি সেখানে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আজকের মতো এখানে অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।